আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভেতর কেন তোকে হারবার ভয় ক্রমশ বাড়ছে না? মনে হচ্ছে তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস, কিন্তু আমি এটা হতে দেবো না। কেননা আমি যে তোকে পেছন থেকে কারো কণ্ঠে নিজের নাম শুনে হালকা চমকে ওঠে স্পন্দন। ইনায়েত অবিশ্বাস্য চোখে তাকিয়ে রয়েছে স্পন্দনের হাত। স্পন্দন ভাই, আপনার হাতে সিগারেট কেন? স্পন্দন এবার কিছুটা ভরকে যায়, কিছুটা তুতলিয়ে বলতে থাকে, কই তুই তুই এখানে কি করছিস? চোখটা এমন কেন? যখনই কথা বলে তখনই ধমকের সুরে কথা বলে। জীবনে তো কোনো দিন আমার সামনে হাসি মুখে কথা বললো না। জন্মের পর্বধায় তার মুখে কেউ মধু দিতে ভুলে গিয়েছিল। আয়নার সামনে বসে বসে এক মনে হাতের চুড়ি কপালে টিপ এক এক করে খুলে নিল ইনায়াত। তার কথা একটাই, আর কোনোদিনও শাড়ি পরবে না সে। কত কষ্ট করে বান্ধবীদের কথা আজ প্রথমবারের মতো শাড়ি পরেছিল সে, তাও আজ ভার্সিটিতে নবীনবরণ উৎসব ছিল বলে। কিন্তু কিন্তু তার হলো কই? শুধু স্পন্দনের জন্য আজ সবটুকু পানিতে গেল ইনায়েতের। বেটা খবিস কোথাকার। মনে মনে হাজারটা গালি স্পন্দনকে বিড়বিড় করে দিতে থাকে ইনায়েত। এদিকে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে স্পন্দন, মাথার চুলগুলো পেছনের দিকে টেনে মাথা নিচু করে বসে আছে। আর কতদিন আর কতদিন এভাবে নিজেকে ওর কাছ থেকে গুটিয়ে রাখবো? নিজেকে সামলানো বড় কষ্ট হয়ে যাচ্ছে। ড্রয়ার থেকে একটা ছবির ফ্রেম বের করে স্পন্দন। ছবিটা একটা মেয়ের ছবি, যে কিনা আর মনে বসে আছে আকাশ পানে চেয়ে, চুলগুলো কিছুটা এলোমেলো। ছবিটায় হাত বোলাতে বোলাতে এক সময় বুকের সাথে জড়িয়ে ধরে সে, তারপর বাইরের দিকে চেয়ে, কবে বলবো তোমায় আমার মনের জমানো সেই সব কথা? কবে বুঝবি আমায়? কবে বড় হবি তুই ইনায়েত? কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেয় ইনায়েতের মা, মিসেস তানহা বেগম। বাহির থেকে এক মিসেস তানহাও সালামে উত্তর নিয়ে বলে ওঠে। নিধি, ভেতরে এসো মা। নিধি ভেতরে প্রবেশ করে মিসেস তানহার সাথে টুকটাক আলাপ করে, তারপর সে বলে ওঠে, কোথায়? ও কি রুমে? মিসেস তানহা হ্যাঁ বলতেই নিধি পা বাড়ায় ইনায়াতের রুমের দিকে। রুমের দরজা টোকাপট্টি টনক নড়ে ইনায়াতের। বিছানা থেকে উঠে দরজা খুলতে কেউ মাথায় চাটি মেরে তার। খেয়াল করতে দেখে নিধি রাগান্বিত চোখে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। ইনায়াতকে দেখে ভ্রু কুঁচকে যায় আপনা আপনি নিধির। এবার সে একটু জোরেই ধমক দেয় ইনায়াতকে আর বলে ওঠে, কি রে, তোর রাত তোর রুমের এই অবস্থা কেন? খেয়াল আছে কটা বাজে? আজকে নবীন বরণ, তুই এখনো রেডি হসনি? নবাব জাদি কোথাকার? ইনায়াত মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল আর মনে মনে বলতে থাকে, ওই স্পন্দন ভাইয়ের জন্যই তো আমার সব রেডি হওয়া শেষ হয়ে গেল। ব্যাটা ইনায়াতকে এভাবে বিড়বিড় করতে দেখে তার দিকে এগিয়ে গেল নিধি। কাঁধে ঝাঁকুনি দিতেই ধ্যান ভেঙে যায় ইনায়াতের। সে খেয়াল করে নিধি তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এভাবে তাকাতে দেখে ইনায়াত কিছুক্ষণ পর দাঁত বের করে হেসে দেয় খিলখিল করে। যা দেখে নিধিও পাগলি খুলে আলমারির কাছে চলে গেল। আলমারি খুলে একটা গাঢ় সবুজ রঙের চুড়িদার বের করে ইনায়াতের সামনে ধরে, তারপর তীক্ষ্ণ চোখে বলে, জাস্ট 5 মিনিট দিলাম তোকে, যা রেডি হয়ে আয়, না হলে তোর অবস্থা আরো খারাপ করে দেবো আমি। ইনায়াত মুখ ভেঙচি কেটে চলে যায়। ভার্সিটি প্রাঙ্গণের সুবিশাল স্টেজ সাজানো হয়েছে। তাছাড়া চারপাশেও রয়েছে নানা ধরনের কারুকাজ। নবীনবরণ উৎসবের কারণে ভার্সিটির সব স্টুডেন্টস একসাথে উপস্থিত হয়েছে। আমাদের আজকের গল্পের নায়িকা ইনায়েত আহসান, আর সে এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আর নিধি হলো ইনায়েতের একমাত্র বেস্ট ফ্রেন্ড, যাকে বলে বেস্টি, এক কথায় বোনের মতো। ভার্সিটি প্রাঙ্গণ থেকে ঠিক পশ্চিম প্রান্তে বিশাল একটা কদম ফুলের গাছ। গাছটা নিচে বসার জন্য আসনে রয়েছে গুটি কয়েক। প্রায় স্টুডেন্টসদের আড্ডা কেন্দ্র হওয়ায় এই জায়গা কদমতলা নামে বেশ পরিচিত। ইনায়েত আর নিধিও বর্তমানে সেই কদমতলা মানে সেই জায়গাটাতে আছে। ইনায়েতের এবার বেশ রাগ লাগছে। নিধি ওকে দাঁড় করিয়ে আরামসে ফটোশুট শুরু করেছে গত 1 ঘন্টা যাবত। এবার ইনায়েত কিছু একটা বলতে যাবে, আগে নিধি এক প্রকার চিল্লিয়ে বলে ওঠে। নামটা শুনে পেছনে ফিরে তাকায় ইনায়েত। বাইকের হেলমেট খুলে লুকিং গ্লাসে তাকিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিচ্ছে স্পন্দন। ব্ল্যাক কালার পাঞ্জাবি, হোয়াইট পাজামা, হাতে ম্যাচিং ওয়াচ আর চোখে সানগ্লাস। ব্যাস, সকল মেয়েদের হার্টবিট মিস করানোর জন্য এতটুকুই যথেষ্ট। আমাদের আজকের গল্পের নায়ক স্পন্দন। পুরো নাম স্পন্দন চৌধুরী। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। অনার্স ফাইনাল ইয়ার, অর্থাৎ সমান 4th বর্ষের ছাত্র সে। আর ভার্সিটি প্রায় সকল মেয়েদের ক্রাশ। বাইক পার্কিং করে নিজের বন্ধু মহলের সাথে যোগ দেয় স্পন্দন। এদিকে ইনায়াতের অজান্তেই একজোড়া মায়া ভরা দৃষ্টি ছুঁয়ে গিয়েছে তাকে। তা সে হয়তো জানেও না। নিধির দিকে চোখ গরম করে তাকাতেই নিধি বেচারি ভয় পেয়ে যায়। ইনায়েত মনে মনে বলতে থাকে, এই লোকের সমস্যা কি? নিজে একদম ড্যাশিং হয়ে সেজে এসছে, আমাকে আমাকে শাড়িটা পর্যন্ত পরতে দিল না। আর মেয়েগুলো লুচু এক একটা, কিভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে।
পরপর কয়েকবার গালি দিয়ে শান্ত হলো ইনায়াত। রাতের নিস্তব্ধ প্রহর, গিটারের টুংটাং শব্দ আর কারো গলার ঘোর লাগানোর সুর ভেসে আসছে বারান্দা বরাবর। চোখের মধ্যে ঘুম ভাঙ থাকলেও মস্তিষ্ক জানা দিচ্ছে সে প্রিয় চেনা সুরের। এক পর্যায়ে ঘুম ভেঙে যায় ইনায়াতের। ঢুলু ঢুলু চোখে পা বাড়ায় ব্যালকনির দিকে। কাছে এসে পর্যন্ত অজানা ঘোরের অতলে হারিয়ে যাচ্ছে ক্রমশ ইনায়াত। একটা কথা বলবো যদি রাখো, তোমার মনেও আমার ছবি আঁকো, নেই কাছে যে রং তুলি, ভাবছি তোমায় কি বলি, নেই কাছে যে রং তুলি, ভাবছি তোমায় কি বলি, স্বপ্নেরই সাথে রং দিয়ে ছবি আঁকবো, ভালোবাসবো, ভালোবাসবো। স্পন্দনের ঘোর লাগানো কণ্ঠে গানটা শুনে ইনায়াতের চোখে যেন পূর্বের থেকেও এক প্রশান্তের ঘুম এসে তাড়া দিচ্ছে। স্পন্দন প্রায় গভীর রাতে গিটার নিয়ে ব্যালকনিতে বসে পড়ে আর সুর তোলে। আর সেটারই সুযোগ নিয়ে ইনায়াত সবসময় চুপি চুপি ব্যালকনিতে এসে স্পন্দনের গিটারের টুংটাং শব্দ আর গান শুনে। ওপর আর নিচতলা বরাবর একই রুম হয়, ব্যালকনিও পাশাপাশি। গান শোনার এক পর্যায়ে ব্যালকনিতে বসে ঘুমের রাজ্যে হারিয়ে যায় ইনায়াত। আর এদিকে স্পন্দন তার গিটার রেখে রুমে চলে যায়। মাঝরাতে হুঠাৎ সুর তুললে কেন জানি তার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি মেলে। সকালে মিষ্টির চোখে পড়তে ভ্রু দুটি আপনা আপনি কুচকে যায় ইনায়াতের। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করে বারান্দায়। কাল রাতের কথা মনে পড়তেই আনমনে হেসে দেয় সে। দেয়াল ঘড়ির দিকে খেয়াল করতে দেখে ঘড়িতে সকাল 8টা বাজে। রাতে দেরি করে ঘুমানোর জন্য বেশ দেরি করে ঘুম ভেঙেছে ইনায়াতের। ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নেয় ইনায়াত। ব্রেকফাস্টের জন্য ডাইনিং রুমে যেতেই দেখে টেবিলে বসে আয়েশ করে ব্রেকফাস্ট করছে স্পন্দন। আর ইনায়াতের মা মিসেস তানহাও সদরে খাচ্ছে স্পন্দনের পাতায়। মাঝে মাঝে ভেবে পায় না ইনায়াত নিজের ঘর থাকতে এই বাসায় এসে পড়ে থাকার কারণ কি। এদিকে ইনায়াতের দিকে চোখ যেতেই বারবার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে স্পন্দন। পরনে পার্পেল রঙের লাল কুর্তি, স্বচ্ছ সাদা রঙের হিজাব বেচানো, চোখে কালো গাঢ় কাজল। ব্যাস, স্পন্দনকে ঘায়েল করার জন্য এতটুকুই যথেষ্ট। চেয়ার টেনে টেবিলে ঘুম থেকে উঠেছিস তাহলে? নে তাড়াতাড়ি খেয়ে নে। আর শোন, আজকে এক কাজ কর, তুই স্পন্দনের সাথে ভার্সিটি চলে যা। এতক্ষণ আনমনে বসে পাউরুটি চিবাচ্ছিল ইনায়াত। মায়ের কথা শুনে শুকনো এই স্পন্দন ভাইয়ের সাথে যাওয়া আর জমের সাথে যাওয়া এক কথা, একটা খবিশ কোথাকার। কিছুটা আমটা আমটা করতেই স্পন্দন বলে ওঠে। তাড়াতাড়ি খেয়ে নাও, আমি বাইরে আছি। স্পন্দনে বলা গম্ভীর কণ্ঠ শুনে মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে আর নাস্তা করে নেয় ইনায়াত। বাইরে আসতে দেখে স্পন্দন বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়াতকে দেখে চোখের ইশারায় তাকাতেই সেও চলে যায়। বাইকের হেলমেট পরে স্টার্ট দিতেই ছুটে চলে দুজন ভার্সিটির উদ্দেশ্যে। বৃষ্টি শেষে এক শীতলতার পরশ মাখা সকালে বাইরের পরিবেশটাও বেশ ঠান্ডা হয়ে উঠেছে। বাইকে থাকার কারণে শস্য বাতাস যেন শরীরে আছড়ে পড়ছে বারবার। আর সেটা খুব তৃপ্তির সাথে উপভোগ করছে ইনায়াত। সে যে বর্তমানে স্পন্দনের সাথে রয়েছে সেদিকে কোনো খেয়াল নেই তার। সে তো প্রকৃতি নিয়ে মত্ত। বাইকটি ব্রেক করতেই হুঁশ ফিরে ইনায়াতের। খেয়াল করে দেখে তারা ভার্সিটিতে পৌঁছে গিয়েছে। এতক্ষণ খেয়াল না করলে এবারে স্পন্দনের দিকে নজর পড়ে ইনায়াতের। পরনে ব্ল্যাক জিন্স, ডার্ক ব্লু রঙের শার্ট, শার্টের হাতাটা কোনোই পর্যন্ত ফোল্ড করা আর ব্ল্যাক ওয়াচ, সব মিলিয়ে যেন অসাধারণ। কারো হাতের তুড়ি বাজারের শব্দ কানে আসতে ভাবনার সুতো কেটে যায় ইনায়াতের। চেয়ে দেখে স্পন্দন তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে, যা দেখে ইনায়াতের নিজেরই লজ্জা লাগে। কিছু বলার পূর্বেই পেছন থেকে নিধির কণ্ঠস্বর শুনে ঘুরে তাকায় ইনায়াত। তাকিয়ে দেখে নিধি দাঁড়িয়ে আছে এবং হাতের ইশারায় তাকে ডাকছে। তাই আর কথা না বেরিয়ে স্পন্দনকে উদ্দেশ্য করে শুধু যাচ্ছি বলে নেয় ইনায়াত। আর স্পন্দনও বিনিময়ে একটা মুচকি হাসি উপহার দেয়। ইনায়াত যেতেই পেছন থেকে কেউ স্পন্দনের কাঁধে হাত রাখে। পেছন দিকে নজর দিতেই স্পন্দনের মেজাজ বিগড়ে যায়, কেননা তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে রিধিতা, তার ব্যাচেরই ক্লাসমেট। তবে স্পন্দন রিধিতাকে একদম সহ্য করতে পারে না তার বিহেভিয়ারের জন্য। সবসময় গায়ে পড়ে থাকে। আর রিধিতার ন্যাকা ন্যাকা কথা শুনে আরো রাগ লাগে স্পন্দনে। বোঝে না সে এত অপমান করার পরেও কিভাবে একটা মেয়ে তার পেছনে পড়ে থাকে। চোখ গরম করে তাকাতেই রিধিতা হাত নামিয়ে নেয়। হে স্পন্দন, কখন এলে তুমি? জানো, আমি তোমাকে কত মিস করছি। আই এম ভেরি হ্যাপি। আই মিস ইউ স্পন্দন। স্পন্দন এবার বেশ বিরক্ত বোধ করছে। সে রিধিতাকে উপেক্ষা করে চলে যেতে নেয়। তখনই পেছন থেকে রিধিতা বলে ওঠে, আরে স্পন্দন, কোথায় যাচ্ছ? আর তোমার সাথে একটু আগে যে মেয়েটাকে দেখলাম, সে কে? এবং ক্লোজে দাঁড়িয়ে কি কথা বলছিলে? দেখতে তো মেয়েটা পুরোই গিয়ে। এই কথা শুনে স্পন্দনের মাথা ধপ করে আগুন জ্বেলে উঠল। কর্কশ সব ডোন্ট ডেয়ার রিদিতা, এনাফ ইজ এনাফ। তোমার সাহস কি করে নায়তকে গিয়ে বলা? হ্যাঁ, এতদিন কিছু বলিনি তাই ভেবো না মাথায় চড়ে বলছো। এভরিথিং হ্যাজ লিমিট, আর তুমি তোমার লিমিটটা ক্রস করে যাচ্ছ।
এবার রিদিতা রাগে চিৎকার করে বলে, কেন? ওই মেয়ে কি হয় তোমার যে আমাকে ওই ইডিয়েট মেয়ের জন্য এত কথা শোনাচ্ছ? হো দাহিনী। ইয়েস। স্পন্দন এবার না পেরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় রিদিতার কাঁধে। ভার্সিটির সবাই যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্পন্দন আর রিদিকার দিকে। স্পন্দন গর্জে বলে ওঠে, Oh, just shut up, Redita. অনেক হয়েছে। আর না। You want to know? Is she, right? Now listen. She is love. Yes, I love her. আর তোমার সাহস হয় কি করে রায়াতকে নিয়ে বাজে মন্তব্য করা? সবাই অবাক হয়ে আছে, কেননা যে স্পন্দন কিনা আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে ভালো করে কথা বলেনি, যে কিনা সবার ক্রাশ, সে একজনকে ভালোবাসে। রিদিতার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে, তবে সে যে হিংস্র হয়ে উঠছে মনে মনে তাও অজানা। ওখান থেকে রাগে গজ গজ করতে করতে চলে আসে সে। হাতে থাকা ফোনটা মেঝেতে ছুঁড়ে মারতে তার খন্ড খন্ড হয়ে যায়। এই নিউ ক্লাস মেয়ের জন্য আমাকে ফোন করলে, তাই না স্পন্দন? আমার মধ্যে কি নেই যা ওর মধ্যে আসছে রয়েছে? ভালোবাসা, ভালোবাসা আমার ফুট গুড়িয়ে দিব আমি এই ভালোবাসা মিস্টার স্পন্দন। আর ইনায়ত, সে তো বুঝতে পারবে না তার সাথে কি হতে চলেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এসব বলেই ভার্সিটি থেকে প্রস্থান করে রিদিতা। ওদিকে ইনায়েতের ক্লাস চলছে। মনোবিজ্ঞান বিভাগের টিচার ক্লাস নিচ্ছেন আর টপিক বোঝাচ্ছেন, কিন্তু তাদের জন্য কোনো হেলদেল নেই। ইনায়েতের সবচেয়ে বিরক্তিকর ক্লাস হলো তার কাছে এটা। পড়াশোনায় একদম ভালো না, একদম খারাপও না, মোটামুটি ধরনের স্টুডেন্ট সে। চোখে ঘুম ঘুম ভাবে সে জড়ো হতেই পাশ থেকে নিধি কলমের খোঁচা দেয় ইনায়েতকে। বিরক্তিকর চেহারা নিয়ে তাকাতেই নিধি ফিসফিস করে বলে ওঠে, আরে দোস্ত, ঘুমিয়ে পড়িস না। এই টাকলা বেটা যদি তোকে ঘুমাতে দেখে নিঘাত ক্লাস থেকে বের করে দেবে, সাথে কথা বলার অপরাধে আমাকেও বের করে দেবে। নিধির এমন কথা না এসে পারে না ইনায়েত। তখনই ক্লাসে দৌড়াতে দৌড়াতে আসে বাঁধন। বাঁধন হলো ইনায়েত আর নিধির ফ্রেন্ড। মে আই কাম ইন স্যার? এতক্ষণ স্যার ক্লাসের টপিকস বোঝাচ্ছিলেন। কারোটাকে পেছনে ফিরতে দেখে বাঁধন দাঁড়িয়ে আছে। চশমাটাকে ঠিক করে বলে ওঠেন তিনি, আরে বাঁধন মিয়া, আপনি? আরে আমি তো আমাবস্যা রাতে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছি। আমি কি একাই দেখছি নাকি বাকি সবাই তাই দেখছো? সাথে সাথে ক্লাসে হাসির রোল পড়ে যায়, কেননা বাঁধন একদিন আসে তো আবার 1 মাস ভার্সিটিতে আসে না, যার কারণে তাকে নিয়ে বেশি সমালোচনা হয়ে থাকে। বাঁধন মুখটা গাছমুছো করে দাঁড়িয়ে আছে। একটু পর স্যার বলল, ক্যামিন। সে আধে সাথে সে ক্লাসে প্রবেশ করে আর ইনায়েত নিধির ঠিক সামনে সিটটায় গিয়ে বসে। যথারীতি সময়ে ক্লাস শেষ হওয়ার পর বাঁধন ইনায়েতকে ডাক দেয়। আরে জানিস আজ ভার্সিটিতে কি হয়েছে? আরে আমাদের সিনিয়র ব্যাচের আর সব মেয়েদের ক্রাশ আজকে রিদিতাকে চর মেরেছে। কথাটা শুনতে দেরি, কিন্তু বুঝতে দেরি নাই ইনায়েতের যে এটা আর কেউ নয়, স্পন্দন। বাঁধনের মুখে সব ঘটনা শুনে অবাক হয়ে যায় ইনায়েত, কেননা তার মধ্যে স্পন্দন কোনো মেয়ের দিকে ভালো করে তাকায় না, আর সে নাকি রিদি থেকে চর মেরেছে। ক্লাস শেষে ক্যান্টিনে বসে আড্ডায় ব্যস্ত থাকে সবাই, আর সেখানে ইনায়েত আর নিধিও কম নয়। আড্ডার এক পর্যায়ে সেখানে উপস্থিত হয় স্পন্দন, সাথে তার ব্যাচও। নিধি গল্পের এক পর্যায়ে থমকে যায়, চোখ দুটো যেন স্থির হয়ে আছে কোনো এক প্রান্তে। ইনায়েত বসে বসে কফি খাচ্ছিল। নিধি দিকে চোখ পড়তে সে দেখে আর মনে বসে এক দৃষ্টে কোনো কিছুর দিকে তাকিয়ে আছে সে। নিধিকে অনুসরণ করে পাশে তাকাতেই পাশের টেবিলে বসা রয়েছে স্পন্দন তার ফ্রেন্ড আয়ান। নিধিকে হালকা খোঁচা দিতেই বাস্তবে ফিরে আসে সে। কিছু জিজ্ঞেস করবে তার আগেই নিধি ইনায়েতকে বলে, সরি ইনু, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমাকে যেতে হবে। এটুকু বলেই নিধি চলে যায়। ইনায়েত ভাবতে থাকে, কি হলো মেয়েটার? রাস্তায় আনমনে হেঁটে চলেছে নিধি। মাথার ভেতর শুধু একটাই চেহারা বারবার ঘুরপাক খাচ্ছে। সে বারংবার সে এখানে কিভাবে এলো, কেন এলো? এতটা বছর নিজেকে সামলে নিয়েছি আমি, তবে আজ কেন আবার এমন হলো? এসব ভাবতে ভাবতে কখন যে মেইন রোডের মাঝ বরাবর এসে পড়েছে তার কোনো মাথা ব্যথা নেই। কোনো গাড়ির হর্ন কানে আসতে পেছনে তাকিয়ে দেখে একটা বড় মাইক্রোবাস তার দিকে ছুটে আসছে। কোনো কিছু ভাবার আগেই পাশ থেকে কেউ নিধির বাহু ধরে টান দেয়, সাথে সাথে চিৎকার করে চোখ বুঝে ফেলে, এই বুঝি জীবন শেষ। অনেকক্ষণ পর মিটমিট করে তাকায় নিধি। কারো বাহুর মাঝে আষ্টে পৃষ্ঠে রয়েছে তা ভালোই বুঝেছে সে। নাকে কারো শরীরে চেনা পরিচিত পারফিউমের সুগন্ধ আসতে মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে তার। সোজা হয়ে দাঁড়াতে সামনে থাকা মুখটি দেখে আটকে ওঠে নিধি। আয়ান, আকাশে মেঘ জমেছে, কোথাও ঘন ঘন মেঘ, আবার কোথাও স্বচ্ছ শুভ্রতায় ঘেরা। কখন যে মেঘ ভেদ করে টুক করে বৃষ্টি নেমে যায় তা বোঝা বড় দায়। ভার্সিটি প্রাঙ্গণের পাশাপাশি হেঁটে চলেছে স্পন্দন আর ইনায়েত। চারপাশে মৃদু হাওয়া এসে বারবার ছুঁয়ে দিয়ে যাচ্ছে তাদের। স্পন্দন আর চোখে ইনায়েতের দিকে তাকাচ্ছে, আর ইনায়েত আর মনে হাট পুরোটা শেষ। তোর ভাঙা গেছে থামা, নাহলে কাক পাখি যা সব উড়ে চলে আসবে আর আকাশ থেকে বৃষ্টি চড়ে পড়বে। রাগে দুঃখে কান্না চলে আসছে ইনায়েতের। এই লোকটা তাকে সহ্য করতে পারে না কেন? এত অভিমান কিসের তার? মনে মনে
এমন কেন স্পন্দন ভাই? আজকের আপনি আর অতীতের আপনির মাঝে যে বিশাল ব্যবধান, এতটা বদলে গেলেন কিভাবে? আপনি তো এমনটা বাইকের কাছে আসতেই আকাশের খন্ডে খন্ডে বিভক্ত তুলার মতো মেঘ থেকে শীতল বৃষ্টির ছোঁয়া নেমে আসলো। বাতাসে ঝাপটায় বৃষ্টির পানি যেন আরো জোরালো হয়ে উঠেছে। কফি শপে একটা টেবিলে মুখোমুখি হয়ে বসে আছে নিধি আর আয়ান। গ্লাসের দেয়াল বেয়ে বৃষ্টির পানি টুকটুক করে পড়ছে। নিধি আর আয়ানের সামনে ওয়েটার এসে দুটো কফির কাপ এগিয়ে দেয়। দুজনের মাঝে পিনপত নীরবতা। আয়ান কফির কাপে চুমুক দিলেও নিধি বসে বসে শুধু নাড়াচাড়া করছে। একটা সময় পর আয়ান হালকা গলা খাকার দিয়ে কোমল স্বরে বলে ওঠে, কেমন আছো নিধি? এত বছর পর আয়ানের মুখে নামটা শুনে মনে মনে ভীষণ মুগ্ধ হয় নিধি। সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়, কিন্তু তা প্রকাশ করে না সে। চেহারায় হালকা সেটা জেনে আপনার কোনো কাজ আছে বলে মনে হয় না মিস্টার আয়ান। আমাকে এই কফি শপে আনার কারণটা সেটা বলুন। নিধির এমন প্রশ্নোত্তরে খানিকটা হতাশ হয় আয়ান। ভাবে হয়তো নিধিও তার মতো বদলে গিয়েছে। ব্যথিত চোখে করুণ ভাবে তাকায় নিধির দিকে, তারপর বলে ওঠে, আমায় কি আর একটা সুযোগ দেওয়া যায় না নিধি? বিশ্বাস করো, আমি আগের মতো হয়ে গিয়েছি। তোমায় সেদিন ফিরিয়ে দেওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম যে সেই সিদ্ধান্তটা আমার জীবনে কত বড় ভুল ছিল। হেরে গিয়েছিলাম আমি ভালোবাসার কাছে। আমি উপলব্ধি করেছি ভালোবাসা কি, কিন্তু ততদিনে আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। অনেক খুঁজেছি কিন্তু পাইনি, কিন্তু আজ ক্যান্টিনে তোমাকে দেখে মনে হয়েছিল সব ফিরে পেয়েছি। প্লিজ ফরগিভ মি নিধি। কথাগুলো শুনে বুকটা ধক করে ওঠে নিধির। মনের মধ্যে সবকিছু অশান্ত হয়ে যাচ্ছে। না, এখানে থাকা যাবে না। অনেক কষ্টে কাঠখড় পুড়িয়ে এতদিন নিজেকে সংযত করেছে সে। গম্ভীর কণ্ঠে নিধি বলে, দেখুন মিস্টার আয়ান, এভরিথিং হ্যাজ এ পাস্ট। এটাও একটা পাস্ট ইনসিডেন্ট ছিল। সো বেটার হবে আপনি এগুলো ভুলে যান। আর বিশ্বাস, সেই শব্দের অর্থ কি আপনি আদৌ জানেন? প্লিজ মুভ অন। এটুকু বলে চেয়ার থেকে উঠে হাঁটা দেয় নিধি। পেছনে একবারও তাকায়নি সে। যদি দুর্বল হয়ে পড়ে তাহলে? এদিকে আয়ার নিধি যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তবে কি আসলে নিধিকে আর পাবে না সে কোনোদিন? শাওয়ার শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত ইনায়াত। একটু পর হাসি দিতে দিতে অবস্থা খারাপ তার। বুঝতে দেরি নেই যে তার ঠান্ডা লেগে গিয়েছে। বৃষ্টিতে আধো ভেজা হয়ে একটা ছাউনির নিচে দাঁড়িয়েছিল স্পন্দন আর ইনায়াত। বৃষ্টি থামলে বাইকে করে দুজন বাসায় চলে আসে। বর্তমানে ইনায়াতের মনে একটা কথাই চলছে, স্পন্দন ভাই কেমন আছেন? তার কিছু দরজা টোকা পড়তে চমকে ওঠে ইনায়াত। দরজা খুলে দেখে ইনায়াতের মা মিসেস তানহা দাঁড়িয়ে আছেন দরজার ওপাশে। আদা নিয়ে এসছেন দুধের গ্লাস। ভেতরে প্রবেশ করে গ্লাসটা টেবিলে রেখে দেয় মিসেস তানহা। কি দরকার ছিল বৃষ্টিতে ভেজার? এই বৃষ্টিতে ভিজে নিজে তো ঠান্ডা লাগিয়েছিস। স্পন্দনেরও নাকি জ্বর এসেছে। নাও, এই হলদি দুধ খেয়ে নাও। আমি যাই, গিয়ে স্পন্দনকে দেখে আসি। স্পন্দনের কথা শুনতে বুকটা ধক করে ওঠে ইনায়াতের। তার জ্বর এসছে। এখন কি অবস্থা কে জানে। স্পন্দনের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে ইনায়াত। মনে দ্বিধাবোধ করছে এখন যাওয়া উচিত কিনা। কিছুক্ষণ পর খানিকটা সাহস করে কলিং বেল চাপ দেয়। কয়েক সেকেন্ড পর দরজা খুলে দেয় স্পন্দনের মা মিসেস সাবিনা বেগম। ইনায়াতকে দেখে হাসি মুখে, রে ইনায়াত, কেমন আছো মা? বাইরে কেন, ভেতরে এসো। ইনায়াত গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে। ঠিক 2 বছর পর আবার হলে স্পন্দনের ফ্ল্যাটে। ভেতরে আসতেই টুকিটাকি কথা হয় স্পন্দনের বা মিসেস সাবিনার সাথে। কথার এক পর্যায়ে ইনায়াত আমতা, ফুপি শুনেছি স্পন্দন ভাইয়ের নাকি জ্বর এসছে। সে এখন এসেছিল, আমিও জলপট্টি দিচ্ছিলাম। এখন হালকা কমেছে, ভেতরে শুয়ে আছে। তুমি চাইলে একবার দেখে আসো। স্পন্দনের রুমে যাওয়ার কথা শুনে হালকা ইতস্তত বোধ করে ইনায়াত। মনের শত অভিমান জমা থাকলে উঠে দাঁড়ায় সে। রুমের দরজা হালকা খুলে ভিতরে একবার পরখ করে নেয় সে। স্পন্দন ঘুমিয়ে আছে। ধীর পায়ে রুমে প্রবেশ করে সে। রুমটায় প্রবেশ করতে দেখে রুমটা এখনো পূর্বের মতোই সাজানো। খাটের উপর দেয়ালে বড় একটা ফ্রেমে বন্দি স্পন্দনের ছবি। তাছাড়া ঘরের এক প্রান্তে রয়েছে ছোট্ট একটা বুক সেলফ। ধীর পায়ে খাটের সামনে যেতে দেখে স্পন্দন ঘুমিয়ে রয়েছে। জ্বরের কারণে চোখ মুখ শুকিয়ে গেলেও তাতে যেন অদ্ভুত আকর্ষণীয় লাগছে স্পন্দনকে। কপালের চুলগুলো এলোমেলো ভাবে পড়ে রয়েছে। আস্তে আস্তে এক হাতে স্পন্দনের কপালে রাখে ইনায়েত। কিছুটা নড়ে উঠলেই কিঞ্চিত ভয় পেয়ে যায় সে। খেয়াল করে স্পন্দন কিছু একটা বিনয়ী করে বলছে। আলতো করে কানটা সামনে এগোতে যা শুনে তাতে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় ইনায়াত। বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে ইনায়েত। কি শুনলো সে? ঘুমিয়ে ঘুরে স্পন্দনে বলা কথাগুলো শুনে ইনায়েত এক মুহূর্তের জন্য থমকে যায়। না, এ হতে পারে না। আমি কি ভুল শুনছি? স্পন্দন ভাই হয়তো জ্বরের কারণে এসব উদ্ভট কথাবার্তা বলছে। এছাড়া আর কিছুই হবে না। স্পন্দনের বলা কথাগুলো তাকে ভাবালেও
তা নিয়ে বেশি মাথা ঘামালাম না আমি। দাবার গুটি নিয়ে খুব মনোযোগ সহকারে কিছুতে ভাবছে কেউ। বেশ কিছুক্ষণ পর বিপরীত দলের রাজার গুটিকে নিজ আয়ত্তে আনতে মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। গেম ওভার মিস্টার স্পন্দন। এই গড়িটার মতো তুমিও হেরে যাবে। এখনো অনেক হিসাব নিকেশ বাকি রয়েছে। আই এম কামিং সুন স্পন্দন, জাস্ট ওয়েট ফর মি। সকালের রোদের সোনালি আলো ঝলকানি পর্দা ভেদ করে চোখে পড়তে ঘুম ছুটে যায় স্পন্দনের। চোখ মিটমিট করে তাকায় সে। ঘড়ির দিকে খেয়াল করতে দেখে সকাল 9:38 বেজে গেছে। জ্বরের কারণে মাথাটাও বেশ ঝিমঝিম করছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই কাল রাতের কিছু একটা অস্পষ্ট অবয়ব মনে পড়ে তার। তবে কি ইনায়েত এসেছিল এখানে? কিন্তু ওর তো আসার কথা না। স্পন্দন দেরি না করে নিজের ড্রয়ার খুলে ভালো করে চেক করে নেয়। চেক করে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। না, সবকিছু ঠিক আছে। ভার্সিটির জন্য রেডি হয়ে বাসা থেকে এনায়েত, পা দুটো আপনা আপনি থমকে দাঁড়ায় ইনায়েতের। পেছনে তাকিয়ে রেখে স্পন্দন দাঁড়িয়ে আছে, উস্কো খুস্কো চুল, পরনে লেমন টি শার্ট আর ব্লু কালার ট্রাউজার। ইনায়েত ভেবে পায় না এই লোকটা যেমনই থাকে না কেন তার কাছে সবসময় আকর্ষণীয় লাগে কেন, বিশেষ করে স্পন্দনের হাসিটা। স্পন্দন সামনে এসে দাঁড়াতে ভাবনা কেটে যায় ইনায়েতের। স্পন্দন কিছুটা গম্ভীর গলায় জিজ্ঞেস করে, তুই কি কাল আমার রুমে গিয়েছিলি নায়েত? ব্যাস ব্যাস, এই কথাটা নিয়ে ভয় পাচ্ছিল ইনায়েত। এখন কি বলবে সে? এটা যে হ্যাঁ আমি গিয়েছিলাম, যদি আবার ওই দিনের মতো ধমক দিয়ে দেয় তাহলে? ইনায়েত কিছুটা কাবা কাবা স্বরে বলে ওঠে, হ্যাঁ আমি গিয়েছিলাম কালকে, কিন্তু বিশ্বাস করুন আমি শুধু আপনার জ্বর আসার কথা শুনে গিয়েছিলাম। আমি আর এবার স্পন্দনে বেশ বিরক্ত লাগে। মেয়েটা বেশি বুঝে কেন? হ্যাঁ, কেন বেশি বুঝে? সব সময় 2 লাইন বেশি না বুঝলে হয় না? হ্যাঁ, কিছুটা দাঁতের দাঁত চেপে বলে উঠলো সে। আমি কি একবারও বলেছি তোকে আমার রুমে না আসতে? সব সময় বেশি বোঝা ভালো না কিন্তু। ইনায়েত যেন অবাক হয়ে সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে। কি বলছে এগুলো স্পন্দন ভাই? যে কিনা 2 বছর আগে নিজেই তার রুম থেকে বের করে দিয়েছিল আর বলেছিল যেন তার রুমের সীমানা আর কোনোদিন না চায়। সে ব্যক্তিটাই আজ এসব বলছে? কি করে সম্ভব? হাউ ইজ ইট পসিবল ম্যান? ইনায়েত এবার সোজাসাপটা ভাবে প্রশ্ন ছুড়ে দেয় স্পন্দনের দিকে। কিন্তু স্পন্দন ভাই, আপনি যে আমায় 2 বছর আগে পুরো বাক্যটি আর পূর্ণ করতে পারল না ইনায়েত। তার আগেই স্পন্দনের রাগান্বিত চোখ দেখে চুপসে গেল। ঘড়ির দিকে তাকাতে দেখে আর মাত্র 20 মিনিট সময় রয়েছে ক্লাসের। তাই কথা না বেরিয়ে চলে গেল ভার্সিটির উদ্দেশ্যে। আর স্পন্দন ইনায়েতের যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসলো। এদিকে নিধির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আয়ান। গত 2 ঘন্টা যাবত ধরে অপেক্ষা করছে কখন নিধি একটু বারান্দায় আসবে, কিন্তু এতক্ষণ পরও না আসায় কিছুটা হতাশ হয় সে। তবে কি নিধিকে এবার পেয়েও হারাতে হবে তার? কথায় আছে না, সময়ের মূল্য দিতে শিখো প্রিয়, না হলে এমন সময় আসবে যেদিন জীবনের সবচেয়ে মূল্যবান বস্তুটি হারানোর পর আফসোস হতে থাকবে। আয়ানের ভাবনার আশায় সুপ্ত প্রদীপ জেলে দেখা মিল নিধির। বারান্দায় দাঁড়িয়ে বেরি ফুলের গাছে পানি দিতে ব্যস্ত সে। আয়ানও সাবধানে লুকিয়ে পড়ে একটা গাছের পেছনে, যাতে করে নিধিকে দেখতে পেলেও তাকে এতদিন পর নিজ প্রেয়সীকে দেখে তৃপ্তি সহকারে দেখতে থাকে আয়ান। নিধি যাওয়ার সময় সামনে তাকাতে আয়ান পেছনে লুকিয়ে পড়ে আর ভাবতে থাকে তাকে দেখে ফেলো কিনা নিধি। একটু পরে দেখে যে নিধি চলে গেছে। এয়ারপোর্টের সব ফর্মালিটিস শেষ করে বাইরে বের হতে মুখে বাঁকা হাসি দেয় কেউ একজন। দূর থেকে দেখা যাচ্ছে কেউ হাতের ইশারায় হ্যালো বলছে। সামনে এগোতে, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ এডি। থ্যাংক ইউ মাই ডিয়ার ডার্লিং রিদিতা। ব্রিজি থেকে নিয়ে গাড়িতে উঠতেই লোকটি বাঁকা হেসে বলে, I am back, Spondon. Now need game is start. I am coming, Mr. Spondon Choudhury. সাথে সাথে দুজনেই টেবিল হাসি দেয়। ভার্সিটি ক্যাম্পাসে একা একা বসে আছে ইনায়াত। আজ নিধি আর বাঁধন কেউ আসেনি। তার উপর স্পন্দনও আজ রেস্ট নেওয়ার জন্য আসলো না। সব মিলে প্রচুর বিরক্তি লাগছে তার। এজন্য 2টো ক্লাস করে বাড়ি যাওয়ার জন্য চলে আসছে। ভার্সিটি পার্কিং এরিয়ায় আসতে কেউ সামনে এসে দাঁড়ালো ইনায়াতের। চোখ তুলে দাঁড়িয়ে বিশ্রী হাসি দিচ্ছে ভার্সিটির রাজনৈতিক দলের লিডারের ডান হাত বলা যায় যাকে, ফয়সাল আহমেদ তুর্য। ইনায়াতের দিকে তাকিয়ে বিশ্রী হাসি দিয়ে বলে উঠলো তুর্য, কি মিস ইনায়াত, এত পালাই করলে হয় নাকি? ওই স্পন্দন ছাড়া আমাদেরও তো একটু সময় দিলে পারো, তাই না? তুর্যের এমন কথায় ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় ইনায়াত। দেখুন তুর্য ভাইয়া, না জেনে অহেতুক কোনো কথাবার্তা বলবেন। আর আমার রাস্তা আমার দেরি হয়ে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছ? আমি কি ছেড়ে যাওয়ার জন্য রাস্তা আটকিয়েছি নাকি? এটা বলেই তুর্য ইনায়াতের হাত খপ করে ধরে ফেললো। আর ইনায়াত এখন ভয় পেয়ে যাচ্ছে। নিজের হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করেও বিশেষ কোনো লাভ হলো না। যত যাই হোক, সে একজন মেয়ে। তুর্যের এমন আচরণ দেখে রাগের শরীর চলে যাচ্ছে, রিরি করছে, সাথে কানাও পাচ্ছে।
তখনই পেছন থেকে কেউ সজোরে ঘুষি মারে তুর্যকে, আর তুর্য ইনায়াতকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে মুখ থুবড়ে পড়ে। ইনায়াত পাশে তাকাতে দেখে একজন সুদর্শন যুবক। পোশাক ও ফর্মালিটিস দেখে মনে হচ্ছে ভার্সিটির নিউ কোনো প্রফেসর। লোকটি দেখে দেখা মাত্র তুর্য কোনো মতে উঠে দৌড়ে পালালো, যে ব্যাপারটা ইনায়াতের কাছে খটকা লাগলো। তুর্য যেতে আরে ফাইন মিস। ইনায়াত মাথা নেড়ে হ্যাঁ বোঝাতে লোকটি ইনায়াতের হে, আই এম আদ্র জোহাইর, এই ভার্সিটির নিউ প্রফেসর। ইনায়াতের ধারণাটি তাহলে আমি ইনায়েত আহসান, এই ভার্সিটির 2য় বর্ষের ছাত্র। স্পন্দনের ফোনে চুং করে মেসেজের শব্দ আসতেই সে ফোন নিয়ে মেসেজ অপশনে ক্লিক করে। মেসেজ অপশনে গিয়ে মেসেজ দেখতেই রাগে হাতের ফোনটা নিচে আছাড় মারে সে। এমন কি ছিল মেসেজটায়? বিকেলবেলা রক্তিম আভা আকাশের নীলের মাঝে মিশে গিয়ে হালকা বেগুনি রং ধারণ করেছে। সাথে গার্নিশ ঘেসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে স্পন্দন, হাতে থাকা জ্বলন্ত সিগারেটের শেষের দিকে প্রায়। মনে শুধু একটা কথাই বারবার আওড়াচ্ছে, আমার ভেতর কেন তোকে হারবার ভয় ক্রমশ বাড়ছে আয়ন। মনে হচ্ছে তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস, কিন্তু আমি এটা হতে দেবো না, কেননা আমি যে তোকে ভালো। পেছন থেকে কারো কণ্ঠে নিজের নাম শুনে হালকা চমকে ওঠে স্পন্দন। ইনায়েত অবিশ্বাসের চোখে তাকিয়ে রয়েছে স্পন্দনের হাত। স্পন্দন কি? আপনার হাতে সিগারেট কেন? স্পন্দন এবার কিছুটা ভরকে যায়, কিছুটা তুতলিয়ে বলতে থাকে, কই, তুই এখানে কি করছিস? স্পন্দনের এমন কথা বলার ভঙ্গি দেখে ভ্রু দুটি কুঁচকে যায় ইনায়াতের। এবার সে এগিয়ে যায় স্পন্দনে দেখে। সে তো এসব ছাইপাশ কখনো ছুঁয়েও দেখে না। তাহলে তাহলে আজ এসব কি? হ্যাঁ, স্পন্দন ততক্ষণে হাতে থাকা সিগারেটটা পায়ের নিচে ফেলে পিষে ফেলেছে, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হলো না। ইনায়াত সামনে এসে দাঁড়িয়ে নাক ছিটকায়, কেননা আশেপাশে সিগারেটের ধোয়ার কিছু অংশ এখনো রয়ে গেছে, যা ইনায়াতের নাকে এসে লাগে। নাকে হাত দিয়ে বল, আপনি খুব খারাপ স্পন্দন ভাই। আগে তো কখনো দেখিনি আপনাকে এসব খেতে। আমি আজই গিয়ে ফুপি। একথা বলে ছা থেকে চলে যেতে না ইনায়েত। তখনই পেছন থেকে স্পন্দন ইনায়েতের হাতটা ধরে টান মারে। আচমকা হাতে টান পড়ায় ঘুরে একদম স্পন্দনের সামনে এসে পড়ে। এতটা কাছাকাছি এসে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছে ইনায়েত। দুজনের মাঝে পিনপত নীরবতা, ইনায়েতের চোখ স্পন্দনের চোখ বরাবর। এই কেমন মাদকতা আপনার চোখে স্পন্দন ভাই? নিজের অজান্তেই বিড়বিড় করে এই কথা বলে ইনায়েত। স্পন্দন এবার কিছুটা ঝুঁকে যায় ইনায়েতের দিকে, ফিসফিস করে বলে, তা কি বলবি মাকে যে আমি সিগারেট খাই, ছাইপাশ খাই? স্পন্দনে এমন ফিসফিস করা আওয়াজে ইনায়েতের সারা শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়, কাটা দিয়ে ওঠে শরীরে। পরক্ষণেই ভাবনা থেকে বের হতে সরে আসে স্পন্দনের কাছ থেকে ইনায়েত। কি বলছিলে সব সে? আর এই অনুভূতির নামই বা কি তাহলে? রাতের টিমটিমে আলোয় ব্যালকনিতে কফির কাপ হাতে উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে নিধি, দৃষ্টি তার বাহিরের দিকে, কিন্তু মনের ভেতর চলছে হাজারো চিন্তা ভাবনা। কেন এলে তুমি আবার? ভালোই তো ছিলাম আমি, তুমিহীন। নিজেকে গুটিয়ে নিয়েছিলাম সেসব আবেগ অনুভূতি থেকে, কিন্তু ভাগ্য আমাকে আবারও তোমার সামনে এনে দিল। কেন আয়ান? ফোনের রিংটোন শুনে পেছনে তাকিয়ে দেখে ফোনটা বেজে চলেছে টেবিলের উপর অনবরত, আর সেখানে প্রিয় নামটা জলজল করছে। প্রিয় নামটা দেখে মুহূর্তেই চমকে ওঠে নিধি, কেননা প্রিয় নামটা হচ্ছে আয়ানের। সে কেন তাকে ফোন করেছে, কি চাই তার? পরপর কয়েকবার বাজার পর আপনা আপনি কেটে গেল। সে ধরবে না ফোন, কেন ধরবে? তাকে দেওয়া কষ্টগুলো এখনো বুকের গহীনে জমা রয়েছে, বুকের ভেতরে জমা রয়েছে তার প্রতি পাহাড় সমান অভিমান। চাইলে কি তা আদৌ শেষ করে দেওয়া যায়? কিছুক্ষণ পর ফোনের টুং করে আওয়াজ হলো। মেসেজেও প্রিয় নামটা সবার আগে, তাতে লেখা, প্লিজ নিধি, একটাবার শুধু আমার ফোনটা রিসিভ করো প্লিজ। তা দেখে ফোনটা আস্তে করে বন্ধ করে ড্রয়ারে রেখে দিল নিধি। চায় না সে অতীতের সম্মুখীন হতে। অন্তত এটুকু বুঝতে পেরেছে ভালোই যে আজ রাতে ঘুম নামবে না। ইজি চেয়ারটাতে চুপটি করে বসে পড়ল সে। মিট হিম অল, হি ইজ অল অফ ইউর নিউ ইংলিশ প্রফেসর মিস্টার আদ্র জোহাইর। ভার্সিটির প্রিন্সিপাল স্যার এসে বক্তৃতা দিচ্ছেন অনার্সের 2য় বর্ষের শিক্ষার্থীদের। প্রিন্সিপাল চলে যাওয়ার পর আদ্র বলা শুরু করলো, I introduce myself. Now all of your turn. একে একে বাম পাশে সব সারের স্টুডেন্টসদের সাথে পরিচয় হওয়ার পর এলো ডান পাশে স্টুডেন্টসদের পালা। ইনায়েত আর নিধি বসেছিল মাঝের সারিটায়। নিধির পরিচয় দেওয়ার পর যখন ইনায়েত দাঁড়িয়ে নিজের নাম বলবে, তখনই আদ্র বলে ওঠে, You miss Inayat, right? ইনায়েত মাথা নেড়ে সম্মতি দিতেই আদ্র চলে যায়। ইনায়েত বসলে এই লোক, এই প্রফেসর তোকে কিভাবে চেনে রে? আগে থেকে পরিচিত? ইনায়েত না বলে কালকে ঘটে যাওয়া ঘটনাটা সবটাই খুলে বলে। ঘটনাটা সবটা শুনে নিধি বলে, ওই তুর্যরে মন চাইছে উগান্ডা পাঠিয়ে দি। ভাগ্যিস কালকে আদ্র স্যার ছিল। আর ভালো কথা, রিসপন ভাইয়া কোথায় ছিল? স্পন্দন নামটা শুনতেই কাল বিকালের ঘটনা মনে পড়ে যায় ইনায়েতের। সাথে সাথে লজ্জার এসে ভিড় জমা ইনায়েতের মুখে। টেবিলের উপর হুইস্কি গ্লাসটা
হাত দিয়ে কেউ ঘোরাচ্ছে আর দেয়ালে আটকানো দুটো ছবির উপর চোখ দুটো স্থির করে রেখেছে। কিছুক্ষণ পর হুইস্কিটা এক চুমুকে খেয়ে বলতে থাকে, আর মাত্র কয়েক ধাপ, দেন ইউ উইল বি ফিনিশড। স্পন্দন চৌধুরী, আমার প্ল্যানের প্রথম ধাপ পেরোনো শেষ। দেয়ালে টাঙানো স্পন্দনের ছবিটায় রেড পিন দিয়ে ক্রস চিহ্ন এঁকে দেয় এডি। তার পাশে রয়েছে আরেকটা ছবি। ছবিটা হাতে নিয়ে বিবি, এই মেয়েটার মাঝে কিছু তো আছে যা সব নেশার থেকেও বেশি আর গাঢ়। এই হুইস্কি তো কিছুই না তোমার সামনে, মিস ইনায়েত। পাশ থেকে হৃদিতা উঠে এডির পাশে দাঁড়ায় আর কাঁধে হাত রেখে বলে, হেডি, আই রিয়েলি মিস ইউ। লেটস ডু দ্যাট। বাঁকা এসে হৃদিতা তার ঠোঁট দুটো এগিয়ে দেয় এডির দিকে। এডি হয়ে এগিয়ে জড়িয়ে ধরে হৃদিতার কোমর। ধীরে ধীরে মিলিয়ে যায় একে অপরের মাঝে। গত 1.5 ঘন্টা যাবৎ ম্যাথমেটিক্সের একটা টার্ম কিছুতেই বুঝতে পারছে না ইনায়াত। কলমের হেড কামড়াতে কামড়াতে সেটার বেহাল দশা, তবুও কিছু বুঝতে পারছে না সে। কিছুক্ষণ পর ইনায়েতের মা মিসেস তানহার রুমে প্রবেশ করলেন। মেয়েকে চিন্তিত দেখে এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন সে। হঠাৎ মাথায় গাঢ় স্পর্শ পেয়ে চমকে ওঠে ইনায়াত। মাকে দেখে মুচকে হাসি দেয় সে। কি রে, কিছু কি হয়েছে? তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? ইনায়েত এবার কাঁদো কাঁদো সুরে মাকে বলে, আসলে মা, একটা ম্যাথ টার্ম কিছুতেই পারছি না। এটা না পারলে ওই পেটমুটু ফুকু প্রফেসর নির্ঘাত আমায় বের করে দেবে। মেয়ের এমন কথা হেসে দেন মিসেস তানহা, আর সেটা দেখে ইনায়েত মুখ ফুলিয়ে নেয়। সমস্যা কি তাহলে? স্পন্দনের কাছে যা, ওর কাছে হেল্প নেই। মুহূর্তেই একটা কালো আধারে ঢেকে যায়। কেননা এই মেয়াদ নিয়ে স্পন্দনের কাছে যাওয়া আর যমরাজের কাছে যাওয়া একই কথা। মাথা নিচু করে বসে আছে ইনায়েত। স্পন্দনের কাছে আসার পর এ পর্যন্ত না হলেও 5-6 বার ধমক খেয়েছে। বোঝানোর এক পর্যায়ে স্পন্দনের ফোনে কল আসতেই সে চলে যায় বারান্দায়। এদিকে ইনায়েতের হঠাৎ নজর পড়ে টেবিলের কর্নারে রাখা নীল ডায়েরিটার উপর। কি আছে তাতে? যদি স্পন্দন ভাইয়ের প্রেমিকার নাম লেখা থাকে তাহলে? অতি সাবধানে স্টিক করে ডায়েরিটা বের করে ইনায়েত। সেটার প্রথম পাতায় কিছু লেখা নেই। দ্বিতীয় পাতা উল্টাতেই সেখান থেকে গুটি গুটি অক্ষরে লেখা, একটাই তুমি। লেখাটার উপর কয়েকবার হাত বুলিয়ে নেয় ইনায়েত। কেন জানি লেখাটা ছুঁয়ে অদ্ভুত প্রশান্তি লাগছে। তৃতীয় পৃষ্ঠা উল্টানোর আগেই কেউ খপ করে কেড়ে নেয় ডায়েরিটা। আচমকা আক্রমণে ভয় পেয়ে যায় ইনায়েত। পাশে তাকিয়ে দেখে স্পন্দন ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে। দৃষ্টি তার হিংস্র আর ভয়ঙ্কর। ইনায়েত এটা শুকনো ঢুক গিরে নেয়। একটু পর যে বড় কোনো ঝড় তার উপর দিয়ে বয়ে যাবে তা সে ভালোভাবে টের পাচ্ছে। স্পন্দন এবার গর্জে ওঠে, তোর সাহস হয় কি করে, হ্যাঁ, আমার ডায়েরিতে হাত দেওয়ার? তোকে বারণ করেছিলাম না আমার পার্সোনাল জিনিসে হাত না দিতে, তারপরও তুই আমার ডায়েরি খুলেছিস। স্পন্দন এবার গর্জে ওঠে। এমন ধমক খেয়ে ভয়ে কলিজের পানি শুকিয়ে কাঠ হয়ে গেছে ইনায়েতের। চোখের কোণে জল এসেও জমা হয়েছে ইতিমধ্যে। স্পন্দনের কথায় ফুসফুস 2 বছর আগে তোকে আমি আমার রুম থেকে বের করে দিয়েছিলাম, সেটাই ঠিক হলো। তুই আমার রুম থেকে এখনই বের হয়ে যা, গেট লস্ট। মৃদু কেঁপে ওঠে ইনায়েত। সে কখনো চিন্তাও করেনি যে স্পন্দন এমন করবে। কি ছিল এমনটা ওই ডায়েরিতে যে স্পন্দন এমন ব্যবহার করলো তার সাথে? প্রত্যুত্তরে শুধু এক ফোঁটা অশ্রু টুপ করে গড়িয়ে পড়ে চোখের কোণ বেয়ে। মুহূর্তেই মনের ভেতর হাজারো অভিমান এসে নাড়া দেয়। কিছু না বলে চুপটি করে নিঃশব্দে বেরিয়ে আসে ইনায়েত। এদিকে স্পন্দন ইনায়েতে যাওয়ার পর টেবিলে একটা সজোরে ঘুষি মারে, যার ফলশ্রুতিতে হাতের কিছুটা অংশ কেটে যায়। মাফ করে দে আমার ইনায়েত, কিন্তু আমি কি করবো বল? তুই যদি আমায় ভুল বুঝিস তাহলে সঠিক সময় আসলে আমি নিজে তোকে সবটা। 2 দিন পার হয়ে গিয়েছে। ইনায়েত ভুলক্রমেও স্পন্দনের সামনে যায় না। সে কেন যাবে? যেখানে শুধু অবহেলার পাত্র হতে হয় সেখানে যাওয়ার কোনো মানেই হয় না। ভার্সিটিতে নিধি আর ইনায়েত কথা বলতে বলতে যাচ্ছে লাইব্রেরির দিকে। যেটুকু খালি সময় পায় সেটুকু সময় লাইব্রেরিতে কাটাতে বেশ পছন্দ করে ইনায়েত আর নিধি। হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে দাঁড়িয়ে যায় ইনায়েত। আরে আয়ন ভাইয়া, আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তাই ও, আমি আর নিধি আসলে একটু লাইব্রেরিতে যাচ্ছিলাম। ভাবলাম বসে কিছুক্ষণ সময়ও কাটবে আর ভালো কয়টা বইও কালেক্ট করতে পারবো। আপনাকে তো বলাই হয়নি, এই আমার বেস্ট ফ্রেন্ড নিধি। আর নিধি, ইনি হলেন আমাদের ভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আয়ন ভাইয়া। আয়ান মুচকে এসে হাত বাড়িয়ে দেয় নিধি। হে মিস নিধি, আই এম আয়ান আবরার। নিধি তাদের দাঁত চেপে হাসার চেষ্টা করে বলে, জি আয়ন ভাইয়া। ভাইয়া। ডাকটা শুনে আয়ানের মুখটা পেঁচার মতো হয়ে যায়, যা নিধির চোখ এড়ায় না। তা দেখে হাসি আসলেও তা বহু কষ্টে আটকে রাখে। এদিকে আয়ান বেচারা পকেট থেকে ফোন বের করে কল আসার অজুহাতে সেখান থেকে চলে আসে। লাইব্রেরির এক প্রান্তে বসে আছে স্পন্দন। 2 দিন ইনায়েত ওকে দেখলেও এড়িয়ে চলেছে, যা দেখে স্পন্দনের মনটা প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে। লাইব্রেরিতে প্রবেশ করা মাত্র ইনায়েতের চোখ পড়ে স্পন্দনের দিকে। এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় সে। লোকটা এমন কেন? কষ্ট দেবে আবার ঠিক কাছে উঠে নেবে? কি দরকার চোখের সামনে সারাদিন ঘুরঘুর করার? প্রয়োজন কি?
কথাগুলো বিড়বিড় করতে করতেই লাইব্রেরির পূর্ব দিকে চলে যায় ইনায়েত। আজকে দুটো ক্লাস থাকায় বেশ তাড়াতাড়ি বাসার জন্য রওনা দেয় ইনায়েত। পথে দেখা হয় আদ্রের সাথে। ইনায়েতকে দেখে আদ্র এগিয়ে। আরে ইনায়েত, তুমি বাসায় চলে যাচ্ছ? জি আদ্র স্যার। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি কি তোমাকে গাড়িতে লিফট দিতে পারি? হঠাৎ আদ্রের এমন আমদারে অস্বস্তিতে পড়ে যায় ইনায়েত। তার কি হ্যাঁ বলা উচিত? আদ্রের চুটকি বাজানো। কি হলো, কোথায় হারিয়ে গেলে? চলো যাও যাক। ইনায়েত মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর দুজনেই গাড়িতে উঠে পড়ে আর চলে যায় গন্তব্যের দিকে। স্পন্দন মাত্রই বের হয়েছিল ইনায়েতের সাথে কথা বলার জন্য, কিন্তু তার আগে আদ্রের গাড়িতে ইনায়েতকে উঠতে দেখে খটকা লাগে স্পন্দনের। সাথে কিছুটা রাগও হচ্ছিল। বলা নেই কোয়া নেই, হুট করে আদ্রের সাথে যাওয়ার কি দরকার ছিল? আর এই আদ্রকেও কেন জানি খুব বেশি একটা সুবিধার মনে হয় না স্পন্দনের কাছে। গাড়ি এসে থামে ইনায়েতের বাসার সামনে। ইনায়েত বের হয়ে আদ্র থেকে বিদায় নিয়ে চলে যায় বাসায়। আর এদিকে আদ্র গাড়ির ভেতরে বসে বাঘা হেসে মুখ দিয়ে সিটি বাজাতে থাকে। তারপর ফোন বের করে গ্যালারি থেকে একটা ওয়েল ডান মিস্টার এডি, কংগ্রেচুলেশন মাই সেলফ। পড়া শেষ করতে করতে রাত প্রায় 2:30 বেজে গিয়েছে। এখন চোখ খুলে রাখা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ইনায়েতের কাছে। তাই সবকিছু ঠিক করে ঘুমানোর প্রস্তুতি নেয় ইনায়েত। ব্যালকনির দরজাটা খট করে খোলার আওয়াজ পেয়ে ঘুম ছুটে যায় চোখ থেকে। চোখে মুখে ভয়ের আতঙ্ক। কে আসবে এত রাতে তার ঘরে? চোর নয় তো? এসব ভেবে ভয় পেয়ে যায় ইনায়েত। আস্তে করে নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে। এদিকে স্পন্দন ধীরে ব্যালকনির দরজা খুলছে যাতে ইনায়েত টের না পায়। পর্দার আড়ালে লুকিয়ে অপেক্ষা করছে ইনায়েত। কখন চোর রুমে প্রবেশ করবে আর কখন সে তাকে হাতে নাতে ধরবে। স্পন্দন যখন রুমে প্রবেশ করে তখনই ইনায়েতও পর্দার পেছন থেকে বেরিয়ে আসে। স্পন্দনকে দেখে ইনায়েত চিৎকার দেওয়ার জন্য যেই মুখ খুলবে তখনই স্পন্দন তা খেয়াল করে তড়িৎ গতিতে এসে ইনায়েতের মুখটা চেপে ধরে। ঘটনাক্রমে ইনায়েতের চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। দুজনের নিঃশ্বাস শুধু একে অপরের উপর আশ্রে পড়ছে। ঠিক ততটাই কাছে দুজনে, এতটাই কাছে দুজনে। ইনায়েত চোখ দিয়ে ইশারা করছে তার মুখ থেকে হাত সরাতে। স্পন্দনও তা বুঝতে পেরে কিছুক্ষণ পর তার হাত সরিয়ে নেয়। মুখ ছাড়তেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে ইনায়েত। বুক তার এখনো ক্রমশ ঢিপ 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 করছে। স্পন্দন এভাবে ষাঁড়ের মতো চিৎকার করতে গিয়েছিলি কেন? আমি ভূত না দানব? স্পন্দনের এমন কথায় ভ্যাবাচাকে খেয়ে যায় ইনায়েত। কি? আমি ষাঁড়ের মতো চিৎকার করি? আর আপনি যে আমার ঘরে চুপি চুপি চোরের মতো প্রবেশ করলেন তা কি? আর আপনি তো শুধু দানব না, তার থেকেও বেশি। লাস্টে কথাগুলো বিড়বিড় করে বলে ইনায়েত। স্পন্দন এবার কিছুটা ঝুঁকে পড়ে ইনায়েতের উপর। তারপর ভোল লাগানো কথা কি আছে তোর মধ্যে ইনায়েত? কি এমন মাদকতা যে আমি বারবার তোর কাছে টেনে আনি? স্পন্দনের এমন কথায় গোল গোল চোখ করে তাকিয়ে থাকে ইনায়েত। কিছুই তার মাথায় ঢুকছে না। কি বলছে এসব সে? নাকি আবারও ওষুধ ছাইপাশ গিলেছে? হঠাৎ স্পন্দনের হুঁশ ফিরতেই সে থমকে দাঁড়ায়। কি করতে যাচ্ছিল সে? না না, ইনায়েতকে এখনই সবটা জানতে দেয়া যাবে না। গলা খাকারে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় স্পন্দন। ইনায়েত এবার স্পন্দনের দিকে প্রশ্ন ছড়ে দেয়। এখন বলুন, এত রাতে আমার ঘরে আসেন? ইনায়েতের প্রশ্নের উত্তর না দিয়ে স্পন্দন বারান্দায় চলে যায়। মিনিট দুয়েক পর আবারও ফিরে আসে। হাত দুটো তার পেছনের দিকে। তা দেখে ইনায়েত তার ভ্রু দুটি কুঁচকে ফেলে আর ভাবে কি আছে পেছনে। স্পন্দন এবার ইনায়েতের সামনে এসে দাঁড়িয়ে পেছন থেকে দুটো প্যাকেট দেয়। সাথে সাথে ইনায়েতের মন খুশিতে ভরে উঠলো, কেননা তার সামনে টেডি বিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে স্পন্দন আর এক হাতে তার চকলেটের বক্স। আর এগুলো সব থেকে পছন্দের তালিকায় ইনায়েতের। স্পন্দন ইনায়েতের দিকে সেগুলো বাড়িয়ে দিতেই তা নিয়ে নেয় ইনায়েত। মুখের কোণে ফুটে উঠেছে স্নিগ্ধ এক প্রাণবন্ত হাসি। আর স্পন্দন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার প্রেয়সীর হাসির দিকে। আই লাভ ইউ ইনায়েত। এটা বলে ভরা কফি শপে জড়িয়ে ধরলো আদ্র ইনায়েতকে। ইনায়েত হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে এসব তার সাথে? আজ সকালে ভার্সিটি শেষে এক প্রকার জোর করে নিয়ে আসে আদ্র ইনায়েতকে। কয়েকদিনেই তাদের মধ্যকার বন্ডিংটাও ভালো হয়ে গিয়েছে। কিন্তু আদ্র সরাসরি এভাবে ইনায়েতকে এসব বলে দেবে তা কখনো কল্পনাও করেনি সে। নিজেকে ছাড়িয়ে রূপ। এসব কোন ধরনের কথা আদ্র? আমি তোমাকে ভালোবাসি ইনায়েত, আর এতে দোষের কি আছে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এ হতে পারে না স্যার। এটুকু বলেই কফি শপ থেকে বেরিয়ে পড়ে ইনায়েত। এদিকে স্পন্দনের ভরে টুম করে মেসেজ আসে। এতক্ষণ সে আয়নার সাথে বসে বসে আড্ডা দিচ্ছিল। মেসেজ থেকে মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসে স্পন্দনের। হাত মুষ্টিবদ্ধ করে নেয় রাগে। চোখ যেন লাল বর্ণ ধারণ করেছে। আদ্র পকেট থেকে ফোনটা বের করে, বেচারা স্পন্দন, তোমার আর ইনায়েতের মাঝে যে প্রাচীর গড়ে উঠেছে তাকে আমি দেয়াল বানিয়ে দেব, ঠিক এতটাই গভীর যে তা বিচ্ছেদ রূপ নিবে। আর ইনায়েত, তুমি তো শুধু আমারই হবে, শুধু আমারই। এদিকে রাস্তায় হাঁটছে আর আদ্রের বলা কথাগুলো বারবার চিন্তা করছে ইনায়েত। চোখ বন্ধ করে ভালোবাসি কথা তৎক্ষণাৎ সে চোখ খুলে ফেললো ইনায়েত।
একই দেখলো সে। বাসায় আসতে কিছুটা চমকে ওঠে, কেননা তার বাসায় সবাই গম্ভীর মুখে বসে আছে। ক্লান্ত শরীরে নিজের রুমের দিকে পা বাড়ায় সে। রুমের সামনে যেতে কেউ হ্যাঁচকা টান মেরে দেয়ালের সাথে চেপে ধরে থাকে। এখন সেই ঘটনার জন্য বাকরুদ্ধ হয়ে গেছে ইনায়াত। চোখ দুটো ছানা বড় হয়ে দাঁড়িয়েছে। তা থেকে কয়েক সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছে স্পন্দন। স্পন্দনকে দেখা মাত্র বুকটা ধক করে ওঠে তার, কেননা স্পন্দনের চেহারাটা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো, শার্টটারও একই অবস্থা। চেহারায় স্পষ্ট রাগের আভাস। কি হয়েছে তার? স্পন্দনের নিঃশ্বাস আশ্রে পড়ছে ইনায়াতের মুখ বরাবর। স্পন্দন রাগী গলায় বলে ওঠে, অনেকবার বেড়েছিস তাই না? চেনা নেই জানা নেই যার তার সাথে হ্যান্ডশেক করিস, গাড়িতে করে বাসায় আসিস, এমনকি তার সাথে কফি শপে গিয়েছিস। ওই আদ্র তোকে জড়িয়ে ধরেছিল তাই না? আর কি যেন বলেছিল? হ্যাঁ, ও তোকে ভালোবাসে তাই না? জাস্ট ওয়েট অ্যান্ড সি। স্পন্দনের বলা কথাগুলো শুনে ভয়ের রূপ কেঁপে ওঠে ইনায়াতের। সে কি করে জানলো এসব? আর স্পন্দন, আমি এনাথকে বিয়ে করতে চাই, আর সেটা এক্ষুনি। উপস্থিত সকলের সামনে নির্বিকার ভাবে কথাটা বলল স্পন্দন। স্পন্দনের কথা সবচেয়ে বেশি যে অবাক হয়েছে সে হলো ইনায়েত। বিয়ে, স্পন্দনের সঙ্গে তার বিয়ে। ভাবতেই কেমন যেন অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার পুরো শরীর বেয়ে। স্পন্দনের কথায় হুঁশ ফিরে তার। তোমাদের কি কোনো রকম আপত্তি রয়েছে এই বিয়েতে? আরে না না, আমরা তো ভীষণ খুশি। তবে স্পন্দন, এভাবে হুট করে বিয়ের ব্যাপারটা কেমন যেন হবে না? সমস্যা নেই, আমি তো ম্যানেজ করে নেবো। এর মাঝে ইনায়েত বলে ওঠে, কিন্তু আমি তার আগেই চোখ গরম করে তাকালো স্পন্দন। সাথে সাথে চুপসে যায় ইনায়েত। স্পন্দন আসছি বলে ইনায়েতের হাত ধরে টেনে ছাদের দিকে নিয়ে যায়। এদিকে বড়রা কথা বলতে বলতে ব্যস্ত হয়ে পড়ে। ছাদের ভেতর প্রবেশ করতে দরজা ছিটকানি লাগিয়ে দেয় স্পন্দন, আর ইনায়েত ভয়ে ভয়ে পেছনের দিকে যাচ্ছে। এখন বল, কি যেন বলছিলি তুই? দাবি কি বল? ইনায়েত হালকা গলা ভিজিয়ে বলে, আসলে বলছিলাম কি স্পন্দন ভাই, আপনি আমায় হঠাৎ বিয়ে করতে চাচ্ছেন কেন? আর আপনি তো আমায় পুরো কথা শেষ করার আগে স্পন্দন ইনায়েতের বাহু জোড়া ধরে বলে, কি বললি আবার বল? আমি তোকে কেন বিয়ে করছি? বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট। স্পন্দনের বলা বাক্যগুলো বারংবার কানে বাজছে ইনায়েতের। এখনো থম মেরে সেখানে দাঁড়িয়ে আছে। কি বললো তাকে স্পন্দন? বলুন মা, কবুল। কাজী সাহেবের কথায় মিশ্র অনুভূতির এসে জড়ো হয় ইনায়েতের মনে। বিয়ে, এই দুই অক্ষরের শব্দটার মাঝে লুকিয়ে আছে হাজারো প্রতিশ্রুতি। কবুল বলা আর কাবির নামায় স্বাক্ষর করার মাধ্যমেই দুটি আত্মা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়, আর শুরু হয় নতুন করে পথ চলা। সূচনা করে জীবনের নতুন আরেকটি অধ্যায়ের। লজ্জা মাথা মুখ নিয়ে মাথা নিচু করে বলে ওঠে ইনায়েত, কবুল। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। খুব ঘটা করে পরিবারের মধ্যে আর একজন ফ্রেন্ড নিয়ে ইনায়েত আর স্পন্দনের বিয়েটা সম্পন্ন হলো। ভাবতেই অবাক লাগছে, এখন ইনায়েত স্পন্দনের স্ত্রী, তার অর্ধাঙ্গী। স্পন্দনের প্রতি সবটুকু অধিকার রয়েছে ইনায়েতের। বাসর ঘরে চুপটি করে বসে আছে ইনায়েত। মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে, সাথে ভয়ও লাগছে। স্পন্দন কি আজও ধমকাবে নাকি? এটা তো শিওর যে বিয়েটা স্পন্দন কোনো একটা কারণে হুট করেই করেছে, কিন্তু সেই কারণটা কি? আদ্র। এদিকে আদ্র একের পর এক ওয়াইনের বোতল মেঝেতে ছুঁড়ে ফেলছে। লাস্টের একটা বোতল রুমে থাকা বড় আয়নাটায় ছুঁড়ে মারতে সেটা চুরচুর করে ভেঙে পড়লো। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়নার টুকরোগুলোর মধ্যে আদ্রের হিংস্র চেহারাটা ভেসে উঠেছে। না না, এ হতে পারে না। ওই স্পন্দন আবারও আমার প্ল্যান ফ্লপ করে দিল। আর ইনায়েত, তোমাকে তো আমি আমার করেই ছাড়বো, যে করেই হোক। আর স্পন্দন, তোমার জন্য আমি আমার পাওয়ার হারিয়েছি। তোমার আসল চেহারাটাও আমি সবার সামনে এনে ছাড়বো। রাত প্রায় 1টা বাজে। ঘুম ভাবে বারবার ঢুলে পড়ছে ইনায়েত। একটু পর খট করে দরজা খোলার আওয়াজ পেতে মস্তিষ্ক তার আপনা আপনি সজাগ হয়ে যায়। স্পন্দন রুমে প্রবেশ করে ইনায়েতের দিকে নজর দিতে ভ্রুদুটি কুঁচকে নেয়। তারপর সামনে চেয়ে, কি রে, তুই এখনো ফ্রেশ না হয়ে এখানে বসে বসে ঘুমে ঢুকছিস কেন? যাও ফ্রেশ হয়ে। স্পন্দনের কথায় ভেবা চেয়ে খেয়ে যায় ইনায়েত। ব্যাটা খুবই শালা, আনরোম্যান্টিক খরগোশের বাচ্চা। মনে মনে গালি দিতে থাকে ইনায়েত। চোখ দুটি ছোট ছোট করে বলে ওঠে, আপনি কি ইচ্ছে করে বসে আছে নাকি? ওটা তো শুধু মার নিধি বলেছিল তাই। স্পন্দন এবার খাটের উপর বসে পড়ল। স্যারকে কি বলেছে মার নীতি? আমাকে একটু বল, আমিও একটু শুনি। ইনায়েত মুখ বাঁকিয়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। রাতের টিমটিমে আলো জানালা ভেদ করে ব্যালকনির মেঝেতে এসে পড়েছে। ইনায়েত বের হয়ে আসলো। পরনে হালকা লেমন রঙের লং কামিজ, সাদা পাজামা আর ওড়না। স্পন্দন ল্যাপটপে কিছু একটা খুব গভীর ভাবে দেখছে। তারপর ফাইলটা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখলো। হঠাৎ ইনায়েতের দিকে চোখ যেতে থমকে যায়। রাতের হালকা আলোতে একদম যেন শুভ্র পরি লাগছে ইনায়েতকে। এটা খেয়াল করে ইনায়েত কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে গলা খাকারি দিয়ে ওঠে সে। আর তা শুনে স্পন্দনেরও হুঁশ ফিরে। ইনায়েত আসতেই স্পন্দন বলে, মেয়ে এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। আপনি ঘুমাবেন না? আমার একটু কাজ আছে, আমি একটু পরে ঘুমাবো, তুই ঘুমা। আমিও ঘুমাবো না। স্পন্দন এবার একটু সামনে এগিয়ে যায় ইনায়েতের দিকে। চোখে মুখে দুষ্টুমির ভাব এনে পড়ে। কেন, অন্য কিছু করার মতলব আছে নাকি? স্পন্দনের কথার অর্থ বোঝা মাত্রই লজ্জায় বিয়ে পড়লো ইনায়েত।
মনে মনে বলল, এই লোকটার মুখে কিচ্ছু আটকায় না নাকি? মুখের উপর সবকিছু বলে দেয়। কিছু একটা ভেবে ফট করে বলে দেয়, গান শুনবেন? হঠাৎ গান শোনানোর আবদারে কি বলবে খুঁজে পায় না স্পন্দন। আমি খালি গলায় গান পারি না তো। কেন কেন? আপনার সেই গিটারে টুংটাং শব্দ তুলবেন আর গান গাইবেন, ঠিক যেমন মাঝরাতে হঠাৎ সুর তোলেন। লাস্টের কথাটা বলে কথা বলতে খেয়ে গেল ইনায়াত। না না, এটা কি করলাম আমি? এখন যদি জিজ্ঞেস করে যে আমি চুপি চুপি মাঝরাতে তার গান শুনি, তখন কি হবে? আমি কি বলবো এখন? এদিকে স্পন্দন গোল গোল চোখে তাকিয়ে আছে ইনায়াতের দিকে। তুই কি করে জানলি যে আমি মাঝরাতে হুটহাট গান বাইনি চান্স থেকে চুপি চুপি আমার গান শুনবি? যেটা ভয় পাচ্ছিল সেটাই হলো। কি বলবো এখন ইনায়েত? কি বলবে? যদি ধমক দিয়ে বসে তখন? কিছুটা আমতামতা করে বলে, দুই একবার শুনেছি। রাতের আকাশের দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে নিধি। জীবনটা সত্যি অদ্ভুত। আচ্ছা, তার আর আয়ানের সম্পর্কটা স্বাভাবিকভাবে থাকলেও পারতো, তবে বিচ্ছেদ কেন হলো? এখন কি আর চাইলেই খুব সহজে তাকে আবারও মেনে নিতে পারবে? আজকেও বিয়ের অনুষ্ঠানের ফাঁকে হঠাৎ করে আয়ান নিধির সামনে এসে দাঁড়ায়, তারপর সবার থেকে আড়াল করে নিয়ে যায় নিধিকে। প্লিজ নিধি, আমাকে এভাবে আর কষ্ট দিও না, আমাকে তিলে তিলে শেষ করে দিও না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু একটিবার সুযোগ দাও। কোনোদিন কোনো কষ্ট দেব না, কখনো অভিযোগ তুলতে পারবে না। নিধি এবার ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, এতটাই যখন ভালোবেসেছিলেন, তাহলে সেদিন আমার আর আমার তোমার প্রতি ভালোবাসাটাকে প্রত্যাখ্যানিত হতে হয়েছিল কেন? আমি তো তোমার যোগ্য ছিলাম না, তবে আজ কেন এসেছো আমার? আয়ানকে আর কিছু বলতে না দিয়ে সেখান থেকে চলে আসে নিধি। কিন্তু মনটা তার ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল, তা কিভাবে বোঝাবে সে? হাতে গিটার নিয়ে ব্যালকনিতে বসে পড়ে স্পন্দন। সামনে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে ইনায়াত। গিটারের টুংটাং শব্দ তুলে স্পন্দন দৃষ্টি তার প্রেয়সীর চোখের দিকে। ঠিকই ঠিকই জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে, বুকে যন্ত্রণা নেই শান্তনু, তো আশা কি থামে? যে স্বপ্ন যে পেল খুঁজে, তো তোমারই নামে প্রেমামা 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 প্রেমামা। গান শেষ হতেই স্পন্দন খেয়াল করে ইনায়েত ঘুমিয়ে পড়েছে। তা দেখে মুচকি হাসি হেসে দেয় সে। সকালবেলার মিষ্টি রোদের সোনালি আলোর ঝলকানি চোখে পড়তে মিটমিট করে তাকায় ইনায়াত। চোখ খুলে খেয়াল করে সে বিছানায় শোয়া, কিন্তু যেটুকু মনে পড়ছে খুব সম্ভবত সে গতকাল রাতে ব্যালকনিতে বসে বসে স্পন্দনের গলায় গান শুনছিল, আর তার মাঝেই ঘুমিয়ে পড়েছিল। তবে কি স্পন্দনে তাকে নিয়ে এসছে? ভাবতেই একরাশ লজ্জায় সে ভিড় জমায়। শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হয় স্পন্দন। স্পন্দনের দিকে চোখ যেতেই ইনায়েতের চোখ যেন চড়ক গাছ, খালি গায়ে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা শরীরে যেগুলো দেখতে একদম মুক্তর মতো মনে হচ্ছে। ভেজা চুলগুলো কপালের সাথে লেপটে রয়েছে, যার কারণে সবচেয়ে আকর্ষণীয় লাগছে। আমাকে দেখা শেষ হলে বা নিজে ফ্রেশ হয়ে এসো, অবশ্য দেখতেই পারিস ওটার সব মেয়েকে ফ্রেশ হবে। কথাটা একটু ভাব নিয়ে বললো স্পন্দন। আর এদিকে ইনায়েত পারে না নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলতে। তোর হয়েছেটা কি ইনায়েত? যখন তখন ল্যাপটপ করে এই হবিস ব্যাটার দিকে তাকিয়ে থাকিস, আর আমারই দোষটা কোথায়? এমন ভাবে আমার সামনে এসে দাঁড়ালে তো চোখ যাবেই। আর এনার কথা তো বাদই দিলাম, সময় পেলেই লজ্জায় ফেলে দেয় আমাকে। কথাগুলো বিড়বিড় করতে করতে ওয়াশরুমে চলে যায় ইনায়াত। ডাইনিং টেবিলে বসে বসে সবাই নাস্তা করছে। স্পন্দন এবং মিসেস সাবিনার সযত্নে ইনায়াতের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। নাস্তা করার এক পর্যায়ে স্পন্দন বলে, ইনায়াত তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও ভার্সিটির জন্য। এবার মিসেস সাবিনা খেতে খেতে বলে ওঠেন, আর স্পন্দন, মেয়েটার তো রেস্টের প্রয়োজন। একদিনে এত দৌড়ঝাঁপ, ওর উপর তো প্রেশার পড়েছে। ওকে বরং দুদিন রেস্ট নিতে দাও, পরে না হয় নিধির কাছ থেকে নোটসগুলো নিয়ে নেবে। না না ফুপি, আবার কোনো সমস্যা নেই, আমি যেতে পারবো। তা তো ভালো কথা, কিন্তু তুমি এখনো ফুপি বলো কেন? এখন থেকে স্পন্দনের মতো তুমিও আমায় মা বলে ডাকবে, মনে থাকবে? কথাগুলো মিসেস সাবিনা ইনায়াতের মাথায় হাত বুলাতে বুলাতে বলেন। ইনায়াতও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে স্পন্দন, আর তার পাশের সিটে বসে আছে ইনায়াত। ড্রাইভিং এর মাঝে হঠাৎ ইনায়াত প্রশ্ন করে বসে, স্পন্দন ভাই, আপনি কিন্তু এখন আমায় বললেন না যে আপনি কিভাবে ওই আদ্র স্যার আর আমার কথাগুলো জানলেন। স্পন্দন দাঁতের দাঁত চেপে বলে ওঠে, এই মেয়ে, তোমার সমস্যাটা কি? খালি ভাই ভাই করো। আমাকে তোমার মায়ের পেটের ভাই লাগে? আর সব থেকে বড় কথা, নিজের হাজবেন্ডকে কেউ ভাই বলে নাকি? ইনায়েত মুখ ফুলিয়ে বলে ওঠে, আমি তো ছোটবেলা থেকেই আপনাকে ভাই বলে এসেছি, আমার কি দোষ?
স্পন্দন এবার কিছুটা গম্ভীর কণ্ঠে বলল। তোর এইসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কথাটা বলে রহস্যময় হাসি দেয় স্পন্দন। ভার্সিটির উত্তর দিকে ছোট্ট একটা লেকের পার রয়েছে, আর তার পাশেই দু একটা বেঞ্চ। সেখানে বসে বহিয়ান স্রোতের দিকে আনমনে তাকিয়ে রয়েছে নিধি। ফোনে কল আসতে চমকে উঠে সে খেয়াল করে দেখে আনন্দ নম্বর থেকে পরপর 12টা মিসড কল এসেছে। এতবার কল আসে চিন্তা করে যায় নিধি। লাস্ট কল আসার সাথে সাথে সে রিসিভ করে অপর পাশের ব্যক্তি যা বলে তার শুনে ফোনটা হাত থেকে পড়ে যায় তার। চোখের কোণে জল জমা শুরু করে দেয়, মুখ দিয়ে শুধু অস্পষ্ট সুরে বেরিয়ে আসে। আয়ান, হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে নিধি। অস্থিরভাবে পায়চারি করছে সে। একটু পর ডক্টর বেরিয়ে আসে আর বলে ওঠে, এখানে পেশেন্টের বাড়ির লোককে। নিধি কোনো কিছু না ভেবে এগিয়ে যায়, বলে ওঠে, আমি ডক্টর। আয়ান কেমন আছে? ওর কিছু হয়নি তো? সিরিয়াস কিছু নাই, তবে অ্যাক্সিডেন্টের কারণে শরীরে বেশ খানিকটা রক্ত বেরিয়ে গিয়েছে। ওনার এখন ইমিডিয়েটলি রক্ত লাগবে। এখনই এবি নেগেটিভ রক্ত কার? আমাদের সাথে আসুন। ডক্টর, আমার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, আমায় নিয়ে চলুন। এদিকে স্পন্দন ইনায়েতকে পাঠিয়ে দিয়ে নিধির সাথে রয়েছে, কেননা ইনায়েতের রক্তের ফোবিয়া আছে, যার কারণে স্পন্দন একা থেকে যায়। দেখতে দেখতে প্রায় বিকেল পেরিয়ে যায়। নিধি আয়নের সাথে বসে রয়েছে। ক্যাবিনে শিফট করা হয়েছে তাকে, এক হাতে ক্যানেলার লাগানো। একটু পর আধো আধো চোখে থাকায় আয়ান চারপাশে চোখ বুলিয়ে দেখে সে হসপিটালে ক্যাবিনের শোয়া অবস্থায়। বাম হাতে টান লাগতেই হালকা শব্দে আহ করে ওঠে। নিধির চোখটা মাত্রই লেগে এসেছিল। হঠাৎ মৃদু শব্দ পেয়ে এক লাফে উঠে বসে সে। আয়নে হুঁশ ফিরতে দেখে তার কাছে গিয়ে তার হাতের উপর হাত রেখে বলে ওঠে, আপনি ঠিক আছেন? একটু সাবধানে থাকা যায় না নাকি? জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। নিধির কান্নারত স্বর দেখে আয়ান তার ডান হাত আলতো করে নিধির গালে রাখে আর বলে ওঠে, এই নিধি পাখি, তাকাও আমার দিকে, দেখো কিছু হয়নি তো আমার। কান্না থামাও প্লিজ। নিধি এবার আয়নের বুকে মাথা রেখে আনমনে বলে এসে। ভালোবাসি আয়ান, ভালোবাসি। আয়ানও এক হাতে নিধিকে জড়িয়ে ধরে বলে, আমিও ভালোবাসি নিধি পাখি। সন্ধ্যার দিকে বাসায় ফিরে স্পন্দন। বাসার সবাই চিন্তিত হয়ে বসে আছে, যা দেখে স্পন্দনের মনে খটকা লাগলো। স্পন্দন আসতেই মিসেস সাবিনা ওকে গিয়ে বলে, স্পন্দন, ইনায়েত কোথায়? ও তো এখনো বাড়ি ফিরেনি। মায়ের মুখে এমন কথা শুনে আকাশ থেকে পড়ে স্পন্দন। কোথায় গিয়েছে ইনায়েত? কি হয়েছে তার? স্পন্দনের ফোনে তখনই রিং হয়। রিসিভ করে যা শোনে তাতে ধীরে ধীরে তার চল শক্ত হয়ে আসে। রাগে হাত মুঠো করে ফেলে। অন্ধকার কোনো এক জায়গায় একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে ইনায়েত। জায়গাটাকে মূলত গোডাউনি বলা যায়। চারপাশে শুধু সারি সারি বাক্স, শুধু একটা লাইট রয়েছে, তাও স্বল্প আলো। একটু পর ফট করে দরজা খোলার শব্দ হয়। কেউ একজন সিটি বাজাতে বাজাতে প্রবেশ করে। দিশেহারা হয়ে ড্রাইভ করছে স্পন্দন, চুলগুলো এলোমেলো। কয়েক মুহূর্তের মধ্যে চেহারাটা বিধ্বস্ত হয়ে গিয়েছে। মনের ভিতর শুধু একটা কথাই বারবার চলছে, কোথায় তুই ইনায়েত? চিন্তা করিস না, আমি তো স্পন্দন তোকে ঠিকই খুঁজে বের করবো। চোখের উপর পানি ছিটা পড়তে কিছুটা নড়ে চড়ে বসে ইনায়েত আধো আধো চোখে তাকিয়ে দেখে বর্তমানে সে কোথায় রয়েছে। না, তেমন কোনো লাভ হলো না। কিন্তু পর মুহূর্তে সামনে যাকে দেখলো তাতে যেন বাগরুদ্ধ হয়ে গেছে। মৃদু আলোতে আদ্রের হিংস্র মুখটা ভেসে উঠছে। কম্পনত কণ্ঠে বলে ওঠে সে, আদ্র স্যার, আপনি? ইয়া ইনায়েত, ব্লেডস, আমি দ্য গ্রেট এডি ওরফে আদ্র জোয়াইয়ের। এসবের মানে কি? আমাকে এভাবে এখানে তুলে নিয়ে এসেছেন কেন? আরে কুল ডাউন, এত হাইপার হলে হয় নাকি? আদ্র এবার কিছুটা ইনায়েতের দিকে ঝুঁকে যায়। ইনায়েতের চোখে চোখ রেখে বলে, আমি তোমাকে কেন নিয়ে এসেছি জানো? আমার তোমাকে চাই, সেটা যদি এক রাতের জন্য হয় তবুও চলবে, বাট আই নিড ইউ। আদ্রের কথার অর্থ বুঝতে পেরে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় ইনায়েত। মনে মনে পড়ে, স্পন্দন, কোথায় আপনি? প্লিজ আসুন, এই শয়তানের হাত থেকে আমায় রক্ষা করুন। সন্ধ্যার দিকে বাড়ি ফিরতেই মাঝ রাস্তায় হঠাৎ একটা কালো রঙের মাইক্রোবাস এসে থামে ইনায়েতের সামনে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন তার মুখ বরাবর স্প্রে করে। তারপরেই ধীরে ধীরে শরীর ও চোখ অসাড় হয়ে আসে তার। এরপর আর কিচ্ছু মনে নেই। বর্তমানে আদ্র বাঁকা এসে ইনায়েতের দিকে হাত এগোতে কেউ দরজাটা সজোরে ধাক্কা মেরে খুলে ফেলে। ইনায়েত যেন আশার আলো দেখতে পায়। স্পন্দনের আগমনে আদ্র একটা ডেভিল হাসি দেয়, তারপর বলে ওঠে, অবশেষে আপনার আগমন ঘটলো মিস্টার স্পন্দন। সরি, দ্য গ্রেট মাফিয়া কিং স্পন্দন চৌধুরী। আই এম রাইট স্পন্দন। আদ্রের মুখে এসব কথা শুনে ইনায়েত যেন অবাক হওয়ার শেষ পর্যায়ে চলে গিয়েছে। মাফিয়া কি? তাও আবার স্পন্দন? এ কি করে সম্ভব? না না, হতে পারে না। আদ্র নিশ্চয়ই ভুল কিছু বলেছে, যাতে আমি স্পন্দনকে ভুল বুঝি। কিন্তু ইনায়েতের আস্থাটুকুকে নিঃশেষ করে দিয়ে স্পন্দন বলে ওঠে, যাক, তাহলে জেনে গিয়েছিস। অবশ্য তোর জানারই কথা, তাই না এডি?
আদ্র এবার উচ্চ গলায় বলে, শুধু তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি সব হারিয়েছি। আমার মাফিয়ার পাওয়ার, রাজত্ব, সবকিছু তুই আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস। তোর জন্য আমাকে 5 বছর দেশের বাইরে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে। আর তুই ভাবছিস আমি এত সহজে তোকে ছেড়ে দেব? নো মিস্টার স্পন্দন, নো। তুই আমার কাছ থেকে আমার পাওয়ার কেড়ে নিয়েছিস, আমিও তোর কাছ থেকে তোর সবচেয়ে প্রিয় জিনিস, তোর ইনায়েতকে কেড়ে নিব। এদিকে ইনায়েত নির্বাক শ্রোতা হয়ে বসে আছে। সে যে তার কান দুটোকে বিশ্বাস করতে পারছে না। সে তো কল্পনায় ভাবেনি স্পন্দন এসব কর্মকাণ্ডের ব্যাপারে। আচমকা আদ্র তার পকেট থেকে একটা ধারালো নাইফ বের করে ইনায়েতের গলা বরাবর ধরলো। হঠাৎ করেই গলায় ছুরি ধরায় কিছুটা ভয় পেয়ে যায় ইনায়েত। ছুরিটা ধারালো হওয়ায় গলার সাথে ধরতে সাইড থেকে কিছুটা অংশে কেটে যায় ইনায়েতের। সাথে সাথেই মৃদু শব্দে ইনায়েতের মুখ থেকে আহ শব্দ বেরিয়ে এলো, যা দেখে স্পন্দনের মাথায় রাগের তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, আদ্র, হাউ ডেয়ার ইউ! তোর সাহস হয় কি করে ইনায়েতের গায়ে আঘাত কর? ছেড়ে দে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। সো স্যাড, তাই না স্পন্দন? দেখো এবার নিজের প্রিয় জিনিসটাকে তিলে তিলে শেষ শেষ হয়ে যেতে দেখো। আদ্রের কথায় হঠাৎ করে হু হু করে হেসে দেয় স্পন্দন। হঠাৎ এমন হাসির কারণ খুঁজে পায় না আদ্র। স্পন্দন এবার কিছুটা বাঁকা হেসে বলে ওঠে, আহা ধ্রুব, তুমি এখনো বোকায় রয়ে গেলে। তোমার কি মনে হয় মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার প্রেয়সীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? তাহলে তো আমি দ্য গ্রেট মাফিয়া কিং হতাম। বাট তুমি সেই রহস্যটা জানার আগেই তোমাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। বলেই শার্টের পেছন থেকে গান বের করে পরপর 3টা গুলি শুট করে দেয় আদ্রকে। এদিকে রক্তের কয়েকটা ফোঁটা ছিটে পড়ে ইনায়েতের হাতে, যা দেখে আটকে উঠেছে। আজ আয়ানকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। শরীরটা দুর্বল হওয়ার কারণে বাসায় গিয়ে প্রপার রেস্ট নিতে বলেছে ডক্টর। নিধিও আয়ানের সঙ্গে তাকে বাসায় ড্রপ করে দিয়ে আসবে। গাড়িতে বসতেই নিধি আলতো করে মাথাটা আয়নার কাঁধে রাখে। আয়ানও তার হাতটা নিধির হাতের মুঠোয় নিয়ে নেয়। তারপর মৃদু স্বরে বলে ওঠে, নিধি পাখি। এতদিন পর আয়নার কণ্ঠে নিধি পাখি নামটা শুনে শিউরে ওঠে নিধি। মনের মধ্যে অদ্ভুত ভালো লাগে এসে জমা হয়। আলতো কণ্ঠে বলে, মাফ করে দিও আমায় নিধি পাখি, অনেক কষ্ট দিয়েছি তোমায়, ভালোবাসি নিধি পাখি। আমিও ভালোবাসি প্রিয়। আদ্র নিথর লাশটার সামনে নির্বাক হয়ে বসে আছে ইনায়েত। সে যেন অনুভূতিহীন। তারই সামনে স্পন্দন আদ্রকে মেরে ফেলতো। সে তো সবসময় এই কোনাকুনি থেকে 10 হাত দূরে থাকতো। তবে আজ এসব কি? স্পন্দন এগিয়ে এসে ইনায়েতের গলায় কাটা জায়গায় হাত রাখতে ছিটকে সরে যায় ইনায়েত। স্পন্দন ভ্রুকুচকে তার দিকে তাকালে বলে ওঠে, আপনি আমায় ছোবেন না। আপনি একজন খুনি, আর আপনি তো একজন মাফিয়া। স্পন্দন খুব ভালো করে বুঝতে পেরেছে যে ইনায়েত এখনো শকের ভিতর রয়েছে, আর সেই ফোবিয়াও কিছুটা পড়েছে। ইনায়েতকে বারবার বোঝানোর পরও সে একই প্রলাপ বারবার বকে চলেছে। এক পর্যায়ে না পেরে স্পন্দন ইনায়ের ঠোঁট দুটো নিজ দখলে নিয়ে নেয়। আকস্মিক ঘটনায় ইনায়েত একদম বিড়াল ছানার মতো চুপটি মেরে যায়, আর চোখ দুটো আবেশে বন্ধ করে ফেলে। মিনিট 5 পর স্পন্দন ইনায়েতের ওষ্ঠদ্বয় ছেড়ে দেয়। এতক্ষণে ইনায়েত শান্ত হয়ে গিয়েছে। এদিকে ইনায়েত চুপ হয়ে গেলেও চোখ দিয়ে অনবরত টুক করে জল গড়িয়ে পড়ছে। স্পন্দন আলতো করে তার হাতটা ইনায়েতের গালে রেখে বলে ওঠে, ইনায়েত। ইনায়েত কিছু না বলে সোজা হয়ে দাঁড়িয়ে যায়, আর কিছু না বলে বাইরের দিকে হাঁটা শুরু করে। স্পন্দন শুধু ইনায়েতে যাওয়ার পরে তাকে দীর্ঘশ্বাস ফেলে, কেননা সে খুব ভালো করেই জানে তার প্রেয়সীর মনে পাহাড় সমান অভিমান জমা হয়েছে, আর সেই অভিমান ভাঙতেও প্রচুর কাঠখড় পোড়াতে হবে। গাড়ি চলছে আপন গতিতে। বাইরের শোষ ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে বারবার ইনায়েতকে, কিন্তু তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। মুখে গম্ভীর করে বসে আছে আনমনে। এদিকে স্পন্দন আর চোখে কিছুক্ষণ পরপর ইনায়েতের দিকে তাকাতেই বুকটা মোচড় দিয়ে উঠল স্পন্দনের, কেননা তার প্রেয়সীর চেহারায় এক আকাশ কালো মেঘেরা জমা হয়ে এসেছে। বাড়িতে ফিরতেই রাত প্রায় 3টে বেজে যায়। বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। মেইন দরজাটা আস্তে আস্তে করে খুলে স্পন্দন, মিসেস সাবিনা এবং মিসেস সাদাত অর্থাৎ স্পন্দনের বাবা সকলেই ঘরে চিন্তিত হয়ে বসে আছেন, অপেক্ষা করছেন স্পন্দন আর ইনায়েতের জন্য। মিসেস সাবিনা ওড়না দিয়ে চোখের জলগুলো আড়াল করে বলে ওঠে, ছেলেটা সে কখন বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরার নামগন্ধ নেই। না জানি ইনায়েতকে আদৌ পেয়েছে কিনা। কি যে হচ্ছে! মিস্টার সাদাত ও তার স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন। এরই মাঝে পেছন থেকে স্পন্দন মা। স্পন্দনের গলা শুনতে পেছনে তাকান মিসেস সাবিনা। ক্লান্ত দেহে বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে আছে স্পন্দন, আর তার পেছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ইনায়েত। দুজনকে সাবধানে বাড়ি ফিরতে থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মিসেস সাবিনা আর মিস্টার সাদাত। মিসেস সাবিনা গিয়ে ইনায়েতকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ঠিক আছে ইনায়েত, কিছু হয়নি তো তোমার? ইনায়েত ভাঙ্গা কণ্ঠে বলে ওঠে, কিছু হয়নি মা আমার।
মুখে বললেও চোখে ভেসে উঠেছে বারংবার সেই ঘটনা, রক্তের দাগ। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল সে। মা, আপনাকে কিছু বলার ছিল। ইনায়েতের কথা শুনে স্পন্দন কিছুটা ভড়কে যায়। মনে মনে ভাবতে থাকে যদি ইনায়েত সবটা বলে দেয় মাকে, তাহলে। মা, আমি কিছুদিন আমার বাসায় যেতে চাই। কেন? কিছু কি হয়েছে তোমার আর স্পন্দনের মাঝে? ইনায়েত এক পলক স্পন্দনের দিকে তাকিয়ে বলে ওঠে। না না মা, তেমন কিছু নয়। আসলে কিছুদিন আমি একটু একা থাকতে চাই। স্পন্দন মনে মনে রাগ বসলেও মুখে কিছু প্রকাশ করলো না। হ্যাঁ, সে অনেক বড় একটা সত্যি লুকিয়েছে, তাই বলে কি তাকে ছেড়ে চলে যাওয়াটা কি খুব জরুরি? তাকে কিছু বলার সুযোগ তো দেবে। সদ্য ভোরের আলো ফোটার পরপরই ইনায়েতের চোখে ঘুমটা ছুটে যায়। পাখিরাও কিচির মিচির করা শুরু করে দিয়েছে। পাশে তাকিয়ে দেখে স্পন্দন ঘুমিয়ে রয়েছে। কি নিষ্পাপ লাগছে তাকে। ঘুমন্ত চেহারাটা বড্ড বেশি মায়াবী লাগছে। অথচ অথচ কে বলবে এই মানুষটার ভিতরে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য। দুদিন পার হয়ে গিয়েছে। ইনায়েত সবার সাথে কথা বলে স্পন্দনকে কিছুটা এড়িয়ে চলে। সে কি করে পারলো এত বড় কথা তার থেকে লুকাতে? কফি শপে বসে আছে ইনায়েত, নিধি আর আয়ান। ইনায়েত মুখটা গম্ভীর করে বসে রয়েছে আর টেবিলে আঙুল দিয়ে আঁকিবুকি করছে। নিধি নীরবতা ভেঙে বলল, দেখ ইনের, যা হয়েছে হয়েছে, সব ভুলে যা। ইসমান ভাইয়াকে তো তুই ভালো করে চিনিস, জানিস সে যে কখনো কোনো ভুল কাজ করে না। আমিও শুনে অবাক হয়েছি। তবে আয়ান আমাকে সবটা বলেছে। ইসমান ভাইয়ার সাথে আমার কথা হয়েছে, সে সত্যি অনেক কষ্টে রয়েছে। ইনায়েত অবাক চোখে তাকালো আয়ানের দিকে, তারপর জিজ্ঞেস করলো, আপনি সবটা জানতেন, তারপরেও আমায় কিছু বলেননি আপনি? আমায় মাফ কর বোন। স্পন্দনের করা আদেশ ছিল তোকে কিছু জানতে দেওয়া যাবে না এ ব্যাপারে। ওর তোকে নিয়ে অনেক ইনসিকিউরিটি ছিল, আর এটা যদি তোর পড়াশোনায় এফেক্ট ফেলে, তাই ও তোকে কিছু জানতে দেয়নি। আর তুই রাগ করবি কিনা জানি না, আমিও মাফিয়া গ্যাং এর ভিতরে রয়েছি। এক কথায় বলতে পারিস স্পন্দনের ডান হাত। আর মাফিয়া বলতে যে শুধু খুনাখুনি করে এমনটা নয়, আর সে যে নিরীহ কোনো মানুষকে খুন করে এমনটাও নয়। যারা এ সমাজের কীট মনে করে দেশের কোনো ইম্পর্টেন্ট প্রজেক্টের সুরক্ষা ইত্যাদি কাজ করে স্পন্দন, যাকে এক কথায় বলে হিডেন মাফিয়া। ইনায়েতের মাথা যেন ঝিমঝিম করছে। একের পর এক রহস্য তার সামনে এসে জড়ো হচ্ছে। কি হচ্ছে এসব তার সাথে? রাতের মিটি মিটি আলোয় বেশ আলোকিত হয়ে রয়েছে চারিপাশ। চোখ যেন নির্ঘুম ইনায়েতের। রাত প্রায় 12টা বেজে গিয়েছে। একটু পর স্পন্দন ব্যালকনি দিয়ে নিঃশব্দে ঢুকে পড়ে। রুমে এসে দেখে ইনায়েত চুপটি করে খাটের এক প্রান্তে গুলিশুটি মারে বসে আছে। কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে ইনায়েত। পেছনে ঘুরে দেখে স্পন্দন দাঁড়িয়ে রয়েছে। কয়েকদিনের তফাতের জন্য স্পন্দন পুরোটাই বদলে গিয়েছে। চুলগুলো বড় বড় হয়ে গেছে। ইনায়েতের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে স্পন্দন। তার কোলে মাথা রেখে কয়েক ফোঁটা চোখের জল ফেলে। এদিকে ইনায়েত হালকা শিউরে ওঠে স্পন্দনের স্পর্শ পেয়ে। ইনায়েতের কোলে মাথা রেখেই বিড়বিড় করে বলে ওঠে স্পন্দন, প্লিজ আমাকে আর কষ্ট দিস না, আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিস না ইনায়েত। ভীষণ কষ্ট হয় তোকে ছাড়া থাকতে। স্পন্দনের মুখে এমন কথাবার্তা শুনে মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে ইনায়েতের। সে কি পারবে আবার স্পন্দনকে ফিরিয়ে নিতে? রুমটা বিভিন্ন ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে। ক্যান্ডেলের চারপাশে গোলাপের পাপড়ি ছিটানো। বাইরে ওয়েদারটাও আজ দারুণ। কালো রঙের একটা শাড়ি, কালো রঙের চুড়ি, কপালে ছোট্ট একটা কালো টিপ। হালকা সাজে নিজেকে সাজিয়ে তুলেছে ইনায়েত। হ্যাঁ, সে ঠিক করেছে স্পন্দনকে আবারও মেনে নেবে। তার জন্য এই কয়েকদিনে জমিয়ে রাখা অনুভূতি প্রকাশ করবে। কারণ সে যে ভালোবেসে ফেলেছে স্পন্দনকে। কাল রাতে ইনায়েতের কাছে যাওয়ার পর মনটা আগের চেয়ে কিছুটা হালকা হয়েছে। তবে ইনায়েত এখনো স্পন্দনের কোনো কথার উত্তর দেয়নি, তার সাথে কথাও বলেনি। তাহলে কি তার প্রেয়সী তাকে কোনোদিনও ক্ষমা করবে না? এসব ভাবতে ভাবতেই স্পন্দন বাসায় প্রবেশ করে। নিজের ঘরটায় কেমন যেন শূন্যতা অনুভব হয় এখন। ইনায়েত নেই বলেই কি এমনটা হয়? রুমের দরজাটা খুলতেই অবাক হয়ে যায় স্পন্দন। অন্ধকার রুমটা ছোট্ট ছোট্ট ক্যান্ডেল দিয়ে আলোকিত করা। গোলাপ আর বেরি ফুলের সুবাসটাও এসে বারবার তার নাকে বাজছে। কি করছে এসব? কে করেছে? তাহলে কি ইনায়েত ফিরে এসছে? কথাগুলো আলোতে স্পন্দনের চোখ পড়ে ব্যালকনির দিকে। কালো শাড়ি পরিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। খোলা লম্বা চুলগুলো বাতাসের সাথে যেন খেলা করছে। রাতের আবছা আলো তার জ্বলন্ত ক্যান্ডেলগুলোর আলোতে ইনায়েতকে যেন একদম স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে। স্পন্দন আর মনে বলে ফেলে, শ্যামাঙ্গিনী। ধীর পায়ে এগিয়ে যায় ইনায়েতের দিকে। কাঁধের উপর কারো চেনা পরিচিত নিঃশ্বাস আশ্রে পড়ায় শিউরে ওঠে ইনায়েত। স্পন্দন তার হাত দুটো এগিয়ে ইনায়েতের কোমরে রাখে। এদিকে ইনায়েত আবেশে চোখ বন্ধ করে নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে। স্পন্দন তার ঠোঁট যুগল এগিয়ে নিয়ে যায় ইনায়েতের কানের কাছে। ফিসফিসিয়ে বলে ওঠে, কে আছে এমন তোর মাথায়? কি এমন মাদকতা যে আমার বাবা তোর প্রেমে নতুন করে ফেলতে বাধ্য করে? শাড়িতে আজ তোকে বড্ড বেশি লাগছে শ্যামাঙ্গিনী। এই শ্যামাঙ্গিনী নামটা শুনে ইনায়েতের সর্বাঙ্গে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। আজ থেকে ফুল করে কাছে পেতে ইচ্ছে করছে ইনায়েত, যেখানে থাকবে না কোনো বাধা, কোনো বারণ। দুজনের মাঝে থাকবে না কোনো দূরত্ব। হব মিলেমিশে দুজন একাকার। দেবে কি সেই অনুভূতি, মায়াবতী?
কথাগুলো শুনে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার অবস্থা ইনায়েতের। গালগুলো লাল আভা ধারণ করেছে। কোনো কিছু না বলে পেছন করে সেও স্পন্দনকে জড়িয়ে ধরে। স্পন্দনও তার উত্তর পেয়ে যায়, তাই সেও মুচকি এসে ইনায়েতকে কোলে তুলে নেয় এবং রুমে প্রবেশ করে। অতঃপর রাত যত গভীর হতে থাকে, ভালোবাসার প্রজাপতি দুটো একসাথে মিশে যেতে থাকে। সকালের আলো চোখে পড়তে ঘুম ছেড়ে যায় ইনায়েতের। এতক্ষণ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে স্পন্দনের বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল সে। গত রাতের কথা মনে পড়তে লজ্জায় লাল হয়ে যায় সে। কিছুক্ষণ স্পন্দনের দিকে তাকিয়ে থাকে সে, তারপর তার গালের কোণে থাকা তিলটার উপর আঁকিবুকি করতে থাকে সে। চোখ দুটো বন্ধ রেখেই হঠাৎ খপ করে ইনায়েতের হাত ধরে ফেললে স্পন্দন। এতে কিছুটা হকচকিয়ে যায় ইনায়েত, তারপর মুখ ফুলিয়ে বলে ওঠে, আপনি জেগেছিলেন? তাহলে এতক্ষণ অযথা ঘুমানোর ভান ধরেছিলেন কেন? স্পন্দন ঘুরে ইনায়েতকে দু হাতে জড়িয়ে ধরে আর দুষ্টুমির ভাব নিয়ে বলে, যদি ঘুমানোর ভানটা না করতাম তাহলে জানতাম কি করে যে আমি ঘুমিয়ে থাকলাম আর ওটা লুকিয়ে লুকিয়ে আমি আদর করে। ইনায়েত স্পন্দনের দুষ্টুমি বুঝতে পেরে স্পন্দনকে কিছুটা ধাক্কা দিয়ে উঠে চলে যায়, আর স্পন্দন ইনায়েতের যাওয়ার পানে চেয়ে হাসতে থাকে। সকালের নাস্তা সেরে একটু কাজে বের হয় স্পন্দন। বিকেলের দিকে বাড়ি ফিরে 1 কাপ চা নিয়ে স্পন্দনের সামনে দাঁড়ায় ইনায়েত। তারপর বসতে বসতে বলে, আচ্ছা স্পন্দন, আপনি তো আমায় এটা বললেন না যে ওই দিন আত্রের জিয়ার আমাকে কিভাবে খুঁজে পেলেন? স্পন্দন এক পলক ইনায়েতের দিকে তাকিয়ে বলল, তোর আর গোয়েন্দাগিরি গেল না, তাই না? আচ্ছা বলছি, ফ্ল্যাশব্যাক। তুই যখন আদ্র ডেরাই তখন আমি আমার লোকেদের কাজে লাগিয়ে দিই, আর কিছুক্ষণ পরেই এমন একটা ইনফরমেশন পাই তাতে তোকে পাওয়াটা সহজ হয়ে যায়। রিধিতাকে তো চিনিস, কোনোভাবে জানতে পারি রিধিতা আর আদ্রের মাঝে ডিপ রিলেশন রয়েছে। তো রিধিতার কাছে গেলে নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যাবে। দেন রিধিতার আদ্র যে বাড়িতে থাকতো সেখানে যাই, আর রিধিতা ক্লু পাই। দেন সেখানে গিয়ে ওর কাছ থেকে ব্ল্যাকমেল করে সব ইনফরমেশন কালেক্ট করে ওর একটা বন্দোবস্ত করে ফেলি। দেন পরেরটা তো তুই জানিসই। ইনায়েত ব্রোকুসকে তাকিয়ে বলে, কেমন বন্দোবস্ত? কিছু জিনিস সিক্রেটই থাক। ইনায়েত মুখ ফিরিয়ে বসে থাকে। দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গিয়েছে। স্পন্দন আর ইনায়েতের মাঝে সম্পর্কটা আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছে। আজ নিধি আর আয়ানের বিয়ে। অবশেষে দুটো পরিবারের সম্মতিতে নিধি আর আয়ানের সম্পর্কটা বিয়েতে রূপ নিয়েছে। স্পন্দন আর ইনায়েতও এসেছে আজকে তাদের বিয়েতে। সকাল থেকেই কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে আর শরীরটা দুর্বল লাগছে ইনায়েতের। অ্যাসিডিটি হয়েছে ভেবে আর কিছু জানায়নি স্পন্দনকে। বিদায়ের সময় নিধি পালাক্রমে এক এক জনকে ধরে কাঁদতে থাকে। ইনায়েতকে ধরে কাঁদার সময় ইনায়েত বলে ওঠে, এভাবে ফ্যাচ ফ্যাচ করে কাদা বাদ দে, না হলে একবার মেকআপ নষ্ট হয়ে গেলে আয়ান ভাই তোকে দেখে গাড়িতে বসে হার্ট অ্যাটাক করবে। উপস্থিত পরিস্থিতিতেও নিধি ফিক করে হেসে দিল। বেস্ট ফ্রেন্ড বুঝি এমনই হয়। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে মাথাটা আবারও চক্কর দিয়ে উঠলো ইনায়েতের। এবার আর টাল সামলাতে না পেরে পরিচিতি নিলে স্পন্দন এসে তা খেয়াল করে আর দ্রুত গতিতে এগিয়ে এসে ইনায়েতকে ধরে ফেলে। ততক্ষণে ইনায়েত জ্ঞান হারিয়ে ফেলেছে। কয়েকবার গালের চাপড় মারলেও কোনো লাভ হলো না, কোনো লাভ হয় না। তাই দ্রুত স্পন্দন ইনায়েতকে কোলে নিয়ে বেডরুমে পা বাড়ায়। ডক্টর এসে ইনায়েতকে চেক আপ করছে। কিছুক্ষণ পর মিটমিট করে তাকালো ইনায়েত। আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয় সে। কিছুক্ষণ পর ডক্টর হাসি মুখে স্পন্দনকে উদ্দেশ্য করে বলেন, Congratulations, Mr. Spondon. You are going to be a father. Mrs. Imjat is a pregnant. কথাটা শুনে ইনায়েতের খুঁজিতে চোখের কোনো জল চিকচিক করে উঠল। সে মা হবে। তার ভেতরে একটা ছোট্ট প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠবে। তার ভালোবাসা স্পন্দনের চিহ্ন সেই ছোট্ট প্রাণ ছোট্ট ছোট্ট তুলতুলে নরম হাতে তাকে ছুবে মা বলে ডাকবে। ভাবতে ভালো লাগছে ইনায়েতের। এদিকে ডক্টর যাওয়ার পরই ইনায়েতের রুমে মিসেস সাবিনা, মিস্টার সাদাত, স্পন্দন সবাই চলে আসে। এত বড় খুশির খবর পেয়ে সকলেই খুশি। মিসেস সাবিনা কিছুক্ষণ ইনায়েতের পাশে বসে থেকে কিছু টিপস দিলেন। মিসেস সাবিনা আর মিস্টার সাদাত চলে যেতেই স্পন্দন এসে খাটের উপর বসে পড়ে। তারপর আলতো করে ইনায়েতের পেটের উপর নিজের মাথাটা রাখে স্পন্দন। এরপর কম্পনত কণ্ঠে বলে ওঠে, ইনায়েত শুনেছিস ডক্টর কি বললো? আমাদের ছোট্ট একটা বেবি হবে। আধো আধো গলায় আমাকে বাবা বলে ডাকবে, তোকে মা বলে ডাকবে। ইনায়েত মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। অতঃপর স্পন্দনকে ইনায়েতের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, ভালোবাসি ইনায়েত, ভীষণ ভালোবাসি। আমিও বাসি প্রিয়। দেখতে দেখতে আরো 6 মাস পেরিয়ে যায়। ইনায়েতের পেটটা আগের তুলনায় অনেকটাই বড় হয়েছে। শরীরটাও হালকা ফুলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বিনুনি পাকাচ্ছে ইনায়েত। স্পন্দন রুমে আসতেই ইনায়েতের কাছে যায়। এরপর তার পেটের উপর হাত রেখে বলে, আমার বেবিটা কেমন আছে মা? সারাদিন খেয়াল রেখেছে তো? ইনায়েত মুখ ফুলিয়ে বলে ওঠে, সবাই পছন্দ, সবাই বেবি খেয়াল রাখে। আমাকে তো কেউ পাত্তাই দেয় না, আদরও করে না। আমি মোটু হয়ে গেছি তাই। ইনায়েতের এমন বাচ্চামো দেখে হো হো করে হেসে ওঠে স্পন্দন। এরপর আদলে গলায় বলে ওঠে, কে বলেছে বেবির মাকে কেউ ভালোবাসে না? বেবির মাকে সব থেকে বেশি ভালোবাসি। আর কে বলেছে বেবির মা মোটু হয়ে গেছে? সে আগের তুলনায় আরো সুন্দরী আর গুরুমুরু হয়েছে।
স্পন্দনের এমন কথা ইনায়েত না হেসে পারল না। সত্যি জীবনটা বড্ড সুখের, কিন্তু এ সুখে আবার কোনো গ্রহণ লেগে যাবে না তো? গধূলির লাল আবার ছড়িয়ে ছিটিয়ে আসছে পশ্চিম আকাশ জুড়ে, সাথে মৃদু শোষ হওয়া। বিকেলটা উপভোগ করছে ইনায়েত ছাদে দাঁড়িয়ে। তার প্রেগনেন্সির 8 মাস চলছে। আজ কেন যেন ইনায়েতের মনটা আনচান আনচান করছে। কিছু কি হবে? আজান দেওয়ার আগেই সে নিজের দিকে পা বাড়ায়। মাঝে সিঁড়িটায় আসতে আচমকা পা পিছলে যায়, সাথে সাথে গড়িয়ে পড়ে সিঁড়ি জুড়ে সে। এই বুঝি জীবন শেষ। হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে স্পন্দন। কি থেকে কি হয়ে গেল? কাঁদতে কাঁদতে চোখের অবস্থা ছেড়ে বেহাল। তখনকার ঘটনা। সন্ধ্যার আগে বাড়ি ফিরে স্পন্দন মায়ের কাছে জিজ্ঞেস করতেই সে জানায় ইনায়েত ছাদে। তখনই মনের ভেতর কেমন যেন খটকা লাগে স্পন্দনের। সে এক মুহূর্ত দেরি না করে পা বাড়ায় ছাদের দিকে। মা সিঁড়িতে যেতেই আটকে ওঠে সে। ইনায়েতের রক্তাক্ত শরীরটা সিঁড়ির এক প্রান্তে পড়ে আছে। এক মুহূর্তের জন্য যে স্পন্দনের পুরো দুরিয়ে থমকে গিয়েছে। সে দৌড়ে ইনায়েতের কাছে যায় আর তার গালে হাত বুলিয়ে বলতে থাকে, এই নাহিদ, কি হয়েছে তোর? প্লিজ চোখটা খুলে রাখ না। আমি এক্ষুনি তোকে হসপিটাল নিয়ে যাচ্ছি। প্লিজ ধৈর্য ধর। ইনায়েত শুধু আলতো কণ্ঠে বলে। আমার বাচ্চা। স্পন্দন আর দেরি করে না, ইনায়েতকে হসপিটালে নিয়ে আসে। সাথে ইনায়েত আর স্পন্দনের পুরো পরিবারে চলে আসে। ইনায়েতকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় ইনায়েতের হাত স্পন্দন শক্ত করে ধরে রেখেছিল। ইনায়েত শুধু একটাই প্রলাপ বকে চলেছে, স্পন্দন প্লিজ, আমার বাচ্চাটা যাতে কিছু না হয়। আমার কিছু হয়ে গেলে বাচ্চাটাকে দেখে রেখো প্লিজ। কিচ্ছু হবে না, তোর আর আমার কাছে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর। বর্তমানে প্রায় 3.5 ঘন্টা পর ডক্টর ওটি থেকে বেরিয়ে আসে। ডক্টরের মুখটা দেখে ভয় পেয়েছে স্পন্দন, কেননা সে গম্ভীর মুখে বেরিয়ে এসছে। স্পন্দন একটু দৌড়ে ডক্টরের কাছে গিয়ে বলে ওঠে, ডক্টর, ইনায়েত কেমন আছে? আর আমার বেবি কেমন আছে? আপনার বেবি ঠিক আছে, তবে আপনার স্ত্রী আমার স্ত্রী কি হয়েছে ডক্টর? সে ঠিক আছে, তবে তার অপারেশনটা অনেক ক্রিটিক্যাল ছিল, তাই এখন থেকে কোনো মতে স্টেন্স দেওয়া যাবে না আর প্রপারলি রেস্ট নিতে হবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। ইনায়েতকে ক্যাবিনে শিফট করা হয়েছে। কিছুক্ষণ পর স্পন্দন প্রবেশ করে ক্যাবিনে। ইনায়েতের জ্ঞান ফিরেছে ততক্ষণে বেডের পাশে দোলনায় ছোট্ট বেবিটাকে রাখা হয়েছে। মিটমিট করে তাকাতেই ইনায়েত আশেপাশে তাকায়, খেয়াল করে হসপিটালের ক্যাবিনে সে শুয়ে রয়েছে। বিকেলের ঘটনা মনে পড়তেই পেটে তড়িৎ গতিতে হাত রাখে সে। তার বাচ্চা, সে কোথায়? পাশে তাকিয়ে দোলনাটার দিকে চোখ পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। স্পন্দন পেছনে ফিরে দেখে ইনায়েত এক দৃষ্টে দোলনাটার দিকে তাকিয়ে রয়েছে। সে পাশে গিয়ে আলতো করে ইনায়েতের হাতের উপর হাত রাখে, তারপর বলে ওঠে, কেমন লাগছে এখন? ভালো। আমাদের বেবি, সে কেমন আছে? আমাদের বেবি অনেক ভালো আছে। জানিস আমাদের একটা ছোট্ট ইনায়েত হয়েছে, দেখতে পুরো তোর মতো মায়াবী। আচ্ছা, আমার যদি কিছু হয়ে যেত? আর একটা কথা নয়, এখন এমন কথা আর কখনো উচ্চারণ করবি না। কি বলতো কিচ্ছু হতো না। তোর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচতাম বল? ভালোবাসি প্রিয়। আমিও তো ভালোবাসি আমার ইনায়েত। এভাবেই অমর হয়ে থাকুক সকল ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রোমান্টিক ভালোবাসার গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। পড়লে মনে তোমাকে, আর কে আমাকে রাখে, পাগলামি বলে থাকে লোকজনে, তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। এগিয়ে গিয়েও পিছিয়ে আসি, কেন পেরোতে চাই না একা, এই পথের নাম পাবে নিজের দাম, তুমি একবার দিলে দেখা। এগিয়ে গিয়েও পিছিয়ে আসি, কেন পেরোতে চাই না একা, এই পথের নাম পাবে নিজের দাম, তুমি একবার দিলে দেখা। তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার।
তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। এলে নীলছে মাস আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার। এলে মেঘলা দিন আমি খুব রঙিন, হয়ে সামলাবো আকাশ তোমার। এলে নীলছে মাস আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার। এলে মেঘলা দিন আমি খুব রঙিন, হয়ে সামলাবো আকাশ তোমার। তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, পাগলামি বলে থাকে লোকজনে। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকুন।